লেখিকা সহেলি হাজরার হারানো অতীত। বছর 17 কস্তুরী যখন রায়বাড়ির বউ হয়ে এসেছিল, সবকিছু অন্যরকম ছিল। সালটা তখন 1949। স্বাধীনতার 2 বছর সবে হয়েছে। নতুন লোকজন নিয়ে পশ্চিমবঙ্গ, অসম এসব রাজ্যে বসবাস নতুন করে শুরু হয়েছে। কস্তুরীর পরিবারও ছিল এরকমই এক আগত শরণার্থী পরিবার। মৌবনীপুরে রায়বাড়ি সব থেকে বিত্তশালী পরিবার। প্রভাস রায় হলো রায়বাড়ির ছোট ছেলে, সাহসী, সুঠাম, শক্তিশালীও বটে। তার মত অনুযায়ী জীবনে আর যাই ভুল করুক, মানুষে বিয়ে যেন না করে। এ নিয়ে রাধা দেবীর চিন্তার অন্ত ছিল না। আর সে কারণেই প্রভাস যখন কস্তুরীকে পছন্দ করে বিয়ের কথা তোলে বাড়িতে, কেউ আপত্তি করেনি। কিভাবে এই অসম প্রেম পূর্ণতা পেল তা বিস্তারিত গল্পের পরে আসবে। কত বছর আগের কথা, আজও চোখ বন্ধ করে সবটা মনে করতে পারেন কস্তুরী দেবী। এখন তার বয়স 77। মাঝখানে 60টা বছর কেটে গিয়ে এখন সাল 2009। ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে ভরা সংসার তার। প্রভাস বাবু গত হয়েছেন বহু বছর আগে। ছেলে বিকাশ রায় আলিপুর কোর্টের উকিল, বৌমাও একটি প্রাইভেট স্কুলের টিচার, আর মেয়ে একটি কর্পোরেট অফিসে কাজ করে। বিয়ে হয়েছে দমদমে। মৌবনীপুর থেকে বসত উঠিয়ে তারা এখন বেহালায় বাড়ি কিনে বসবাস শুরু করেছেন। ছোট নাতনি রুবি সবে কলেজে উঠল। দেখতে মোটামুটি ভালোই, ছিপছিপে গড়ন, শ্যামলা মুখখানা ভারী মিষ্টি। নাতনিকে দেখলেই কস্তুরী দেবীর নিজের এই বয়সের কথা মনে পড়ে যায়। বিয়ের পর প্রথম খুবই অস্বস্তি হতো কস্তুরীর। ছোট থেকে অভাব অনটনের মধ্যে মানুষ সে। এত বড় বাড়িতে থাকতে তার ভয় করত। প্রভাসের বড় দাদা সস্ত্রীক শহরেই থাকতো বেশিরভাগ সময়। 3 তলার বড় দালান কোঠার বাড়িতে কেবল সে, প্রভাস, শ্বশুর শাশুড়ি আর পুরানো 2জন কাজের লোক। প্রভাস তখন পড়াশোনা শেষ করেনি, তবে কাছের একটা প্রাইমারি স্কুলে পড়াতো। মৌবনীপুর গ্রামটা নামেও যেমন সুন্দর, তেমনই সুন্দর তার রূপে। বেশিরভাগই কাঁচা বাড়ি, সরু রাস্তা, অসংখ্য গাছগাছালিতে ভর্তি। চারিদিকে সর্বদাই শান্তির পরিবেশ। রান্না বান্না কস্তুরী সেরকম পারতো না, আর সেই নিয়ে শাশুড়ি আক্ষেপের সীমা ছিল না। কস্তুরী ছিল বরাবরই একটু ভাবুক গোছের। রান্নাঘরের জানালা দিয়ে সামনের পেয়ারা গাছের চড়াই পাখির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে রান্না পুড়ে যেত তা সে টেরই পেত না। পরে অবশ্য আস্তে আস্তে সবই শিখে গেছিল। বাড়ির লোক সংখ্যা অল্প হলেও রায় পরিবারের আত্মীয় স্বজন এত ছিল যে কস্তুরী ভালো করে মনে রাখতে পারত না। তবে এত বিভ্রাটের মাঝেও সারাদিনের ক্লান্তি শেষে প্রভাস যখন তার নুন বেশি, ঝাল বেশি তরকারি প্রশংসা করত, তখন সমস্ত কষ্ট নিমেষে দূর হয়ে যেত। ঠাম্মি, ও ঠাম্মি, কি ভাবছো? দেখো জামাটা কেমন হয়েছে, সুন্দর না? রুবির ডাকে বাস্তবে ফিরে আসেন কস্তুরী দেবী। না, ভাবুক স্বভাবটা তার এখনো গেল না। নাতনির দিকে চেয়ে বলেন, বাহ, কি মিষ্টি লাগছে আমার দিদি ভাইকে, খুব সুন্দর হয়েছে। রুবি আনন্দে গান করতে করতে পাশের ঘরে চলে গেল। রুবির ভালো নাম প্রতীক্ষা। কলেজে উঠলে কি হবে, এখন আগের মতোই চঞ্চলার বাচ্চাদের মতো আছে। ঠাম্মিকে রুবি খুব ভালোবাসে, কি সুন্দর কথা বলে, একটুও গম্ভীর বা রাগী না। ঠাম্মি খুব মজার কথা বলে, দাদানের সাথে কি করে বিয়ে হলো, বাবা ছোটবেলায় খুব দুষ্টু ছিল, এসব। আরো একটা কথা ঠাম্মি প্রায়ই বলে, তবে স্পষ্টভাবে ব্যাপারটা বলে না। সেটা হলো 2 জোড়া সোনার বালা এবং একটা কাঠের বাক্স, আর সেগুলো সবই নাকি মৌবনীপুরে বাড়িতে আছে। তবে সেগুলো কলকাতায় কেন নিয়ে আসলো না, ঠাম্মি সেটা বলেই না। আজ রবির বেস্ট ফ্রেন্ড তিথির জন্মদিন, সে কারণেই এত আনন্দে আছে সে। কিন্তু আনন্দের আরো একটা কারণ আছে, সেটা হলো সায়নদা, সায়ন বোস, তিথির দাদা। রুবিদের কলেজেই পড়ে, ফাইনাল ইয়ার। তিথির সাথে রুবির বন্ধুত্ব এই কলেজে উঠেই। আর প্রথম দিন ওদের বাড়ি গিয়ে সায়নকে দেখে ভালো লেগে যায় রুবির। তবে সায়নদা খুব গম্ভীরভাবে থাকে সারাক্ষণ, কারোর সাথে কথা বলে না বেশি। পড়াশোনায় খুব ভালো বলেই হয়তো। সব সময় তো আর সেজেগুজে যাওয়ার সুযোগ হয় না, তাই আজকে জন্মদিন উপলক্ষে খুব সুন্দর করে সেজে যাবে ঠিক করেছে রুবি। বিকেলবেলায় রোদে দেওয়া আচারগুলো তুলে রাখছিলেন কস্তুরী দেবী। আচার বানানোর শখ তার বহু বছরের, শাশুড়ি মার থেকে শিখেছিলেন।
তখন ভালো পারতেন না, কিন্তু এখন তার হাতের আচার খাওয়ার জন্য রুবি কত বায়না করে। সত্যি যত বয়স বাড়ছে ততই যেন অতীতের কথাগুলো বেশি করে মনে পড়ছে কস্তুরী দেবীর। সেদিনও এরকম গ্রীষ্মের বিকেল ছিল, প্রভাস চিলেকোঠার ঘরটা পরিষ্কার করছিল আর কস্তুরী ছাদে গিয়েছিল আচার তুলতে। তখন সে 4 মাসের গর্ভবতী, তাই তাকে ছাদে আসতে বারণ করেছিল প্রভাস। কিন্তু কস্তুরী লুকিয়ে লুকিয়ে প্রায় যেত। সেদিনও গিয়েছিল, জানতো না যে প্রভাসও ছাদে আছে। তার পরের ঘটনাগুলো মনে পড়লে আজও ঠোঁটের কোণে হাসি ও চোখের জল দুটোই অনুভব করেন কস্তুরী দেবী। প্রভাস সেদিন খুব বকেছিল কস্তুরীকে, কিন্তু যখন কস্তুরী থাকতে না পেরে কেঁদে ফেলল তখন আর কঠোর হতে পারেনি প্রভাস। কস্তুরীকে সে খুবই ভালোবাসে। আগত সন্তানের ক্ষতির কথা ভেবেই বারণ করেছিল ছাদে উঠতে, তবে এসব মান অভিমানের পালা লেগেই থাকতো তাদের মধ্যে। এই ঘটনার 5 মাস পর জন্ম নেয় বিকাশ। ফুটফুটে এতটুকু ছোট শিশুটিকে দেখে কস্তুরী প্রথমে ভেবেই পাচ্ছিল না কিভাবে একে বড় করবে। আর এখন সে বিকাশ কত বড় হয়ে গেছে, বিয়ে করেছে, চাকরি করছে, তার মেয়েও কত বড় হয়ে কলেজে উঠে গেল। না, আকাশ পাতাল চিন্তা করতে করতে কত সময় কেটে গেল। রুবিটা সে কখন বেরিয়েছে, কোন বন্ধুর জন্মদিনে গেছে বলল, কে জানে কখন ফেরে। মেয়েটা জন্মের পর থেকেই তার কাছে মানুষ। বিকাশ আর বৌমা তো বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকে। তিথির কেক কাটার আগে শুধু সায়ন একবার নিচে এসেছিল কিছুক্ষণ থেকে, তারপর আবার নিজের ঘরে চলে যায়। সামনে ইন্টারনাল পরীক্ষা আছে, তাই বোনের জন্মদিনেও বেশিক্ষণ থাকতে পারলো না। রুবির বিরক্তি লাগছে খুব। একটা কালচে নীল রঙের শার্ট আর জিন্স পরে কি দারুণ লাগছিল সায়নদাকে। আর এত তাড়াতাড়ি চলে গেল। তবে একটা সুযোগ কিছুক্ষণ পরে চলে এলো। তিথি এসে বলল, এই প্রতীক্ষা, দেখ না দাদা ভাই কেক না খেয়েই চলে গেল, খেয়ালই করিনি। মা তো খাবার রেডি করছে আর আমিও এখানে বাকিদের কেক দিচ্ছি, তুই একটু দিয়ে আয় না দাদা ভাইকে। রুবি কি বলবে ভেবে পেল না। ভালোও লাগলো শুনে, আবার ভয়ও করতে লাগলো। কেকটা নিয়ে আস্তে আস্তে সায়নের রুমের দিকে এগিয়ে দরজায় নক করলো। খোলা আছে তো দরজা, কে তিথি? এ কথা শুনে ঘরে ঢুকলো রুবি। কি পরিপাটি করে সাজানো ঘরটা, আর গাদা গাদা বই খাতায় ভর্তি। সায়ন রুবিকে দেখে একটু অবাকই হলো। মেয়েটাকে চেনে সে, 2-1 বার দেখেছে এ বাড়িতে। সায়ন বলে, হ্যাঁ বলো, কিছু বলবে? আসলে এই তিথি কেকটা দিতে বলল তাই। ও থ্যাঙ্কস। আর তিথিকে পারলে একটু ওপরে আসতে বলো তো। একটা হ্যাঁ সূচক ঘাড় নেড়ে রুবি নিচে চলে আসে। তার হার্টবিট এত বেড়ে গেছে যে কোনো কথাই আসছে না মুখে। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। রুবিও কলেজ যাচ্ছে নিয়মিত। সেদিনের পর আর তিথির বাড়িতে যাওয়া হয়নি, কিন্তু কলেজে প্রায়ই সায়নদাকে দেখতে পায়। আর অন্যান্য দিদিরা যখন সায়নদার আশেপাশে থাকে সেটা দেখে রুবির ভীষণ রাগ হয়। সে নিজে যে সায়নদার মতো অত পড়াশোনায় ভালো নয় তা জানে, কিন্তু তার সায়নদাকে খুব ভালো লাগে। ভালোবাসা, ভালো লাগা, এসবের সূক্ষ্ম পার্থক্য সে বোঝে না। শুধু এতটুকু জানে যে সায়নদাকে দেখলেই তার যে অনুভূতিগুলো হয় তা কিছুতেই কথায় প্রকাশ করা যায় না। কলেজ থেকে ফিরে ভাত খেয়ে একটু ঠাম্মির কাছে যায় রুবি। মা বাবার ফিরতে সেই রাত। ঠাম্মি না থাকলে সে বোধহয় কথা বলতে না পেরে দম বন্ধ হয়ে মারাই যেত। ঠাম্মির ঘরে গিয়ে দেখে সেলাই করছে ঠাম্মি। কত কিছু পারে বাবা, কি সুন্দর একটা আসন বানাচ্ছে। রুবি মুগ্ধ চোখে দেখতে থাকে। কস্তুরী দেবী সেলাই বন্ধ করে রুবির মাথায় হাত দিয়ে বলেন, কি হলো দিদি ভাই, কদিন ধরে দেখছি অন্যমনস্ক হয়ে থাকিস, মন খারাপ? ঠাম্মির কাছে সব বলে রুবি, তবে এই কথাটা কিভাবে বলবে ভেবে পেল না। তবু আস্তে আস্তে বলল, আমাকে খারাপ ভাববে না তো? আমি একজনকে খুব পছন্দ করি ঠাম্মি, কিন্তু কিছুতেই বলতে পারি না। কি করব আমাকে বলো? কিছুক্ষণ ভেবে কস্তুরী দেবী উত্তর দেন, আমার যখন 17 বছর বয়স তখন তোর দাদানের সাথে বিয়ে হয়, কিন্তু তোর দাদান যদি বেশি দেরি করতো ভালোবাসা প্রকাশ করতে, তবে আর আমি তোর ঠাম্মি হতাম না, বুঝলি? রুবি অবাক হয়ে গেল। কেন গো, তুমিও অন্য কাউকে পছন্দ করতে? না রে পাগলি, একে তো দেশ ছেড়ে আরেক দেশে আসা, তার মধ্যে তখন মেয়েদের 17 বছর মানে অনেক বয়স। তাই বাবা আমার বিয়ের পাত্র দেখছিলেন। এমন সময় তোর দাদানের পরিবার এলো বিয়ের প্রস্তাব নিয়ে। সেটা ছিল আমার কাছে স্বপ্নের মতন। তারপর এই রায়বাড়ির বউ হয়ে আসা। আমার বড় যা তো থাকতোই না, আমি ধীরে ধীরে সে বাড়ির বড় গিন্নির মতো হয়ে গেলাম। রুবি এই গল্প আগেও শুনেছে ঠাম্মির মুখে, তাও তার শুনতে ভালো লাগে এসব পুরনো কথা। সে সম্মোহিতের মতো বলল, তারপর? তারপর আর কি, বিয়ের পর তোর দাদানকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে তার আমার মতো একটা সাধারণ মেয়েকে পছন্দ হলো। তোর দাদান উত্তরে বলেছিলেন,
উনি যখন স্কুল থেকে পড়িয়ে ফিরছিলেন আমাকে পুকুর ঘাট থেকে জল আনতে দেখেছিলেন, আর আমাকে দেখে নাকি ওনার একেবারে সাধারণ মনে হয়নি। আমি সেদিন খুব হেসেছিলাম এই কথা শুনে। চোখ বুজে এক মনে কথাগুলো বলছিলেন কস্তুরী দেবী। তারপর চোখ খুলে বলেন, জানিস দিদি ভাই, ভাগ্যই কাছের মানুষগুলোকে আরো কাছে এনে দেয়। না হলে এত জায়গা ঘুরে আমরাই বা কেন মৌবনীপুরে এসে উঠলাম বল? তাই বলি কি, ভালো লাগাটা যদি ভালোবাসা হয়ে থাকে তা প্রকাশ করিস। কিন্তু দিনকাল পাল্টেছে দিদি ভাই, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিস না। এখন যা, গিয়ে পড়তে বস বা কিছু কাজ থাকলে করে নে। কলেজে এখন পড়াশোনার থেকেও নবীনবরণ নিয়েই বেশি আলোচনা চলছে। রুবি একটু আধটু নাচতে পারে, তাই একটা গ্রুপ ডান্সে নাম দিয়েছে। তাতে তিথিও আছে। প্র্যাকটিসের সময় সায়নদার সাথে প্রায়ই দেখা হয়, অনুষ্ঠানের তদারকি করে। সায়নও ব্যাপারটা লক্ষ্য করেছে। এখন সে রুবিকে চেনে, কারণ তাদের বাড়িতেই ইংলিশ টিউশনের ব্যাচে সপ্তাহে 3 দিন পড়তে আসে রুবি। সে দেখেছে মেয়েটা প্রায়ই তার দিকে তাকায়, আর কোনো কথা বলতে গেলে তো কিছুতেই পরিষ্কার করে বলতে আর পারে না। এর মানেটা হয়তো সায়ন বোঝে, কিন্তু না বোঝার ভান করেই তাকে থাকতে হয়। কারণ তার কাছে পড়াশোনা, কেরিয়ার এসবের আগে আর কিছুই গুরুত্বপূর্ণ না। সেদিন তিথিদের বাড়িতে পড়া শেষ হওয়ার পর ও রুবি আরো কিছুক্ষণ থেকে যায় নাচ প্র্যাকটিসের জন্য, কারণ পরশুই অনুষ্ঠান। আকাশ সেদিন সকাল থেকে মেঘলা ছিল, আর হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আরম্ভ হয়। রুবি আর কি করবে, বাড়িতে জানিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করে যায়। কিন্তু তারপরও বৃষ্টি থামে না, শুধু ঝড়ের দাপট একটু কমে। এদিকে রাতও বাড়ছে। তিথির মা তাই সায়নকে বলে রুবিকে পৌঁছে দিয়ে আসতে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে সায়নী প্রথম কথা বলে, আচ্ছা প্রতীক্ষা, তোমাকে কয়েকটা কথা বলতে চাই, শুনবে কি? সায়নের মুখে হঠাৎ কথা শুনে রুবির হার্টবিটটা আবার আগের বারের মতো বেড়ে যেতে শুরু করলো। কোনো রকমে বলল, হ্যাঁ বলো সায়নদা, কি বলবে? দেখো, তোমার মনে আমার জন্য কি অনুভূতি কাজ করে আমি জানি না, কিন্তু তোমার যাতে পরে অসুবিধা না হয় সে কারণেই বলছি। আমার কাছে এই মুহূর্তে কেরিয়ার, ভবিষ্যৎ এসব ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। প্রেম ভালোবাসা তো একেবারেই নয়। তাই বেটার এটাই হবে, তুমি নিজেকে এখনই সামলে নাও, বুঝেছো আমি কি বলতে চাইছি? চাবুকের মতো কথাগুলো যেন রুবির গায়ে এসে লাগলো। প্রথমে সে কোনো কথাই বলতে পারলো না। লজ্জায় কষ্টে তার চোখে জল এসে গেল। মাথা না তুলে আস্তে আস্তে ঘাড়টা নেড়ে সে বলল, এরপর বাসে বাকিটা রাস্তা কেউই কারোর সাথে কথা বলল না। রুবি যতটা পেরেছে মাথা নামিয়ে রেখেছে, যাতে তার চোখের জলটা কেউ দেখতে না পায়। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার ভালোবাসার গল্পটা এভাবে শুরুর আগে শেষ হয়ে গেল। বাড়ি এসে কিছু না খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল রুবি। তার পিসির ছেলে এসেছে, বাবা মাও কি একটা কথা নিয়ে খুব হাসাহাসি করছে, কিন্তু এই মুহূর্তে রুবির কিচ্ছু ভালো লাগছে না। মা দুবার ডাকতে এসেছিল, সাড়া দেয়নি সে, ঘুমোচ্ছে ভেবে চলে গেছে। রুবির মাও বেশি ডাকেননি, কারণ একবার ঘুম ভেঙে গেলে মেয়েটা আর কিছুতেই সহজে ঘুমাতে পারে না। তাই এদিকে প্রস্তাবটা শোনার পর থেকে কস্তুরী দেবী দুশ্চিন্তা বেড়ে গেছে। ব্যাপারটা হলো এই যে, মৌবনীপুরে যে বাড়িতে কস্তুরী দেবী বউ হয়ে এসেছিলেন, সেই পুরনো বাড়ি এখন আর অবশিষ্ট নেই। বহু বছর আগেই এক প্রবল ঝড়ে বাড়ির একাংশ ভেঙে যায়। তখনও প্রভাস বাবু বেঁচে ছিলেন, জমি জমা ছিল ভালোই। তাই কোনো রকমে তাড়াতাড়ি করে আবার একটা বাড়ি তৈরি করেন তিনি। তার বছর 7 পরে প্রভাসবাবু মারা যান। তারপর কিছু জমিজমা বিক্রি করে এই কলকাতায় চলে আসা। তা এখন বিকাশবাবু চাইছেন বাবার তৈরি বাড়িটাকে মেরামত করবেন, আর সামনের পুজোর ছুটিতে সপরিবারে বেড়াতে যাবেন। আর এখানেই কস্তুরী দেবীর চিন্তা। পুরনো ভাঙা বাড়ি আর নতুন বাড়ি প্রায় কাছাকাছি। যে অভিশাপও বাড়িতে ছেয়ে আছে, তার ধারে কাছেও আর ফিরে যেতে চান না তিনি। এ নিয়ে একমাত্র মেয়ে কেয়ার সাথেও তার মনোমালিন্য ঘটেছে। সে কারণে মেয়ে সেরকম আর আসতো না এই বাড়িতে। এখন অবশ্য আসে মাঝে মধ্যে, তবে এ যুগে দাঁড়িয়ে হয়তো তার কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু যে ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন তা কোনোদিনও ভুলতে পারবেন না। বিকাশের তখন 13 বছর বয়স, আর কেয়ার 11। শ্বশুরমশাই মারা গেছেন মাত্র 5 মাস আগে। বাড়ির পরিবেশ তাই থমথমে। খুব বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে। অন্যান্য দিনের মতোই রাতের খাবার তৈরি করে প্রভাসকে ডাকতে গেল কস্তুরী। আজ শাশুড়িমার একাদশী, উনি শুধু দুধ চিড়ে খাবেন। তাই খাবার নিয়ে শাশুড়ির ঘরের দিকে গেল সে। কিন্তু ঘরে ঢুকে খুব অবাক হয়ে গেল। হ্যারিকেনে নিভু নিভু আলোয় চারিদিকে একটা কেমন যেন একটা আলো আধারের সৃষ্টি হয়েছে। আর রাধাদেবী জানালা দিয়ে বাইরের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন। মা,
এভাবে ঘর অন্ধকার করে রেখেছেন কেন? চারিদিকে যে সাপখোপ পোকামাকড় বলে হেডিকেনের আলোটা কস্তুরী বাড়িয়ে দেয়। বৌমা, তোমায় কটা কথা বলবো আমি, তুমি কি বিশ্বাস করবে? হ্যাঁ মা, বলুন না, আগে খেয়ে নিন খাবারটা। না বৌমা, তুমি প্রভাস আর বাচ্চাদের খাইয়ে আমার ঘরে এসো, খুব দরকার। কস্তুরী কিছুই বুঝতে পারল না। মা যেন আজ কেমন একটা করে কথা বলছেন, চোখের সামনে তাকানোটাও কেমন যেন তার খুব ভয় করতে লাগলো। প্রভাসকে এ ব্যাপারে কিছুই বলল না। এমনিতেই বাবা মারা যাওয়ার পর মানুষটার দায়িত্ব চিন্তা অনেক বেড়ে গেছে, এখন আর এসব বলে চিন্তা বাড়ানোর কোনো মানেই হয় না। সব কাজ সেরে কস্তুরী রাধাদেবীর ঘরে গেল। বৃদ্ধা তখনও একইভাবে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে। কস্তুরী গলার আওয়াজ করে ডাকলো, মা, আমি এসেছি, বলুন কি বলছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে রাধাদেবী বললেন, বৌমা, তুমি অভিশাপে বিশ্বাস করো? আমি করি জানো, খুব করি। আমার বড় ছেলে সুভাষের পর আমার একটা মেয়ে হয়েছিল, বিভা। কি চঞ্চল আর মিষ্টি ছিল আমার বিভা। সারা বাড়িময় ছুটোছুটি করে বেড়াতো, কত কথা বলতো। ধীরে ধীরে ও বড় হলো। প্রভাস তখন অনেক ছোট, কিন্তু বিভার যখন 14 বছর বয়স, চলে গেল। জানো বৌমা, চলে গেল, চিরদিনের মতো চলে গেল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রাধা দেবী। কস্তুরী সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। উনি আবার বলতে শুরু করেন, মেয়েটার বিয়ের সম্বন্ধ আসছিল, কত স্বপ্ন ছিল ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু আমার জন্যই সব শেষ হয়ে গেল। সব ওই অভিশাপ, ওই কাঠের বাক্সটার অভিশাপ। কখনো খুলো না ওটা, কখনো না। সব শেষ হয়ে যাবে, সব। এরকম অসংলগ্ন কথাবার্তা শুনে কস্তুরীর খুব ভয় করতে লাগলো। এক অজানা ভয়ের শিহরণে কেঁপে উঠল সে। রাধাদেবী বলতে থাকলেন, পুরনো জিনিস রাখার ঘরে ছিল ওই বাক্স। আমি ঝাড়পোছ করতে করতে ওটা পাই, একদম অবহেলায় পড়েছিল, ধুলো মাখা একটা ব্যাগের ভেতর। কিন্তু ও তোমাকে টানবে, তোমার মনে লোভ জাগাবে, তাই দূরে থেকো, সরে আসো বৌমা, সরে এসো। কস্তুরী চেঁচিয়ে বলে, মা, আপনার কি হয়েছে? আপনার ছেলেকে কি রাখবো? এরকম কেন করছেন? রাধা দেবী একটু শান্ত হয়ে আবার বলতে শুরু করেন, তারপর আমি ওই বাক্সটাকে অনেক কষ্টে খুলি। কি ছিল জানো তাতে? গয়না। হ্যাঁ, গয়না। দুটো সোনার বালা, একজোড়া নুপুর, হার, কানের, নাকের নোলক, সব ঠিক যেন কারো বিয়ের জন্য বানানো। আমি তোমার শ্বশুর মশাইকে ডেকে দেখালাম। উনি বললেন আমাদের পূর্বপুরুষরা নাকি খুব অত্যাচারী জমিদার ছিল, ডাকাতের দল ছিল, তারাই লুটপাট করে আনতো সব। আর বাক্সটা হয়তো তারই একটা অংশ। পুরনো ব্যাগে ছিল, কেউই আগে তাই লক্ষ্য করেনি। তবে এসব লুঠের জিনিস ব্যবহার না করাই ভালো, সাবধান করেছিলেন উনি। বলেছিলেন ওগুলো বিক্রি করে কোনো মন্দিরে বা গরিব মানুষকে দান করে দিতে। কিন্তু আমার চোখ তখন লোভে আনন্দে চকচক হয়ে উঠেছে। তারপর অনেক বোঝানোর পর সোনার বালাজোড়া তুলে নিলাম নিজের জন্য, আর সাথেই তুলে নিলাম আমার মেয়ের মৃত্যুবান। তারপরই সেই মেয়ে আমার স্বপ্নে আসতে লাগলো, বিয়ের কনের বেশে। তার মুখের অর্ধেকটা ঘুমটায় ঢাকা থাকতো। সে যে কি ভয়ঙ্কর দৃষ্টি বলে বোঝাতে পারবো না। বিভার মৃত্যুর পর আমি বাক্সটা গয়না সমেত পুকুরে ফেলে দিয়েছিলাম। ভেবেছিলাম বিপদ বিদায় হয়ে গেছে, কিন্তু তাকে আমি আবার দেখেছি, তার হাতে সেই বাক্স, সোনালী কারুকার্য করা বড় কাঠের বাক্স। আমার আর নিস্তার নেই। কথাগুলো একদমে বলে হাঁপাতে থাকেন বৃদ্ধা। কস্তুরী ব্যস্ত হয়ে বলে, মা, শরীর খারাপ লাগছে, থাক না, বাকিটা কাল বলবেন। কিন্তু রাধা দেবী তাও থামতে চান না দেখে এক প্রকার জোর করে তাকে শুইয়ে দেয় কস্তুরী। তিনি তখনও বিড়বিড় করে বলে যাচ্ছেন, বিভা ছুঁয়েছিল ওটা, শেষ হয়ে গেল, জলে ডুবে শেষ হয়ে গেল আমার মেয়েটা। অবিবাহিত কেউ যেন না ছোঁয়ে সে বাক্স। কেয়াকে দূরে রেখো বৌমা। কথাগুলো পুরোটা না হলেও কিছুটা বুঝতে পারলো কস্তুরী। দরজাটা টেনে সে আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল। কিন্তু বাকি কথাগুলো তার আর জানা হলো না। ওই দিনের পর থেকে রাধাদেবীর প্রচন্ড জ্বর আসে। কাউকে চিনতে পারছিলেন না, প্রলাপ বকছিলেন। কাছাকাছি একটা হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু তিনি আর বেঁচে ফিরলেন না। বাবার মৃত্যুর 1 বছরও হয়নি, তার মধ্যেই এই দুর্ঘটনায় প্রভাস মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। কস্তুরী সে সময় সামলেছিল পুরো সংসার। পরিস্থিতির চাপে সে তখন অনেক পরিণত। প্রায় 4 বছর কেটে গেছে। শাশুড়ির কথাগুলো এখনো ভোলেনি কস্তুরী। যদিও সে বাক্স আর নেই জানে, তবু অজানা আশঙ্কায় কেয়াকে সবসময় চোখে চোখে রাখতো সে। তারপরই ঘটে সে ভয়ঙ্কর ঘটনা।
এমনিতেই এত বড় বাড়িতে মাত্র কয়েকজন তারা থাকে, তাই কস্তুরী প্রভাসের কাছে আবদার করেছিল গ্রামের ছোটদের পাঠশালাটা তাদের সামনের ঘরগুলো যেন স্থানান্তরিত করে, কারণ গ্রামের মাটির বাড়ির পাঠশালাটা প্রায় ভেঙে গেছে। এই কথায় প্রভাস আপত্তি করেনি। সারাদিন সে ঘরে থাকে না, বিকাশ আর কেয়াও স্কুলে যায়, তবু বাচ্চাগুলো আসলে কস্তুরীর একাকিত্ব কাটবে সেই মতোই কাজ হচ্ছিল। কিছু লোক নিয়োগ করা হলো, পুরনো অব্যবহৃত ঘরগুলো পরিষ্কার করা হলো, সব বাতিল জিনিসপত্র জমা হলো উঠোনে। কস্তুরী আরেকবার করে সেগুলো দেখে নিয়েছিল যদি কিছু দরকারি জিনিস থেকে থাকে তার জন্য। কিন্তু দেখতে দেখতে কস্তুরীর শরীরটা হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল। এটা সে কি দেখছে? একটা ছেঁড়া ব্যাগের মধ্যে কাঠের একটা বাক্স, সোনালী কারুকার্য করা, অবিকল শাশুড়িমার বর্ণিত সেই বাক্স। কস্তুরীর শির দ্বারা বেয়ে ভয়ের ঠান্ডা একটা স্রোত নেমে যায়। প্রচন্ড উত্তেজনায় সে ঘামতে থাকে। এটা কিভাবে এলো এখানে? এটাই যে সেই বাক্সটাই, সেটা নিয়ে অবশ্য কস্তুরী দ্বন্দ্বে ছিল, কারণ ওটা তো মা ফেলে দিয়েছিলেন। বাক্সটা খুলে দেখতে কস্তুরীর খুব ইচ্ছে করছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল আর তাড়াতাড়ি করে সব জিনিসপত্রের সাথে ওই বাক্সটাও ফেলে দেওয়া হলো বাড়ির পেছনের অংশে। কিন্তু কস্তুরীর মন থেকে দুশ্চিন্তা কিছুতেই যাচ্ছিল না। তার মন বলছিল ওটাই সেই বাক্স যার কথা মা বলেছিলেন। শাশুড়ির বলা শেষ কথাগুলো কিছুতেই সে অবিশ্বাস করতে পারছিল না। সে কারণেই মাত্র 19 বছর বয়সে একরকম জেদ করেই কেয়ার বিয়ে দিয়েছিল কস্তুরী। কেয়া বিয়ে করতে চায়নি, পড়াশোনা করতে চেয়েছিল। কস্তুরী অবশ্য সেরকম পরিবারের সম্বন্ধ করেছিল যাতে কেয়া পড়াশোনা চালিয়ে যেতে পারে। নিজেও কম কষ্ট পায়নি কস্তুরী হঠকারী সিদ্ধান্তে, কিন্তু সে ছিল দোটানায়, তার কিছুই করার ছিল না। যথাসম্ভব কেয়াকে দূরে পাঠাতে চাইছিল সে, তবে কেয়াই ঘটনা সহজে ভুলে যায়নি। এমনিতেই সে ছিল জেদি আর একগুঁয়ে স্বভাবের, সেই কারণেই মায়ের প্রতি একটা প্রচ্ছন্ন অভিমান অনেকদিন ধরেই তার মনে ছিল। এখন অবশ্য আর সেরকম কিছু নেই। তারপর অনেক বছর কেটে গেছে। কেয়ার শ্বশুর বাড়ি খুবই ভালো। কেয়া পড়াশোনা শেষ করে একটা চাকরি করছে, আর তাতে কিছুটা হলেও শান্তি পেয়েছে কস্তুরী। আর না হলে সে সারা জীবন নিজেকে দোষারোপ করত। কোনো খারাপ ঘটনা ঘটেনি, আর সে বাড়িও ভেঙে গেছে, তবু কস্তুরী দেবী পুরনো দিনগুলির কথা ভেবে ডুবে গিয়েছিলেন এক গভীর দুশ্চিন্তায়। রুবি যথাসম্ভব চেষ্টা করছে যাতে সে সায়নদার কথা আর মনে না করে, কিন্তু তারপরেও সে কিছুতেই ভুলতে পারছে না। সেই দিনের ঘটনার প্রায় 1 মাস কেটে গেছে। রুবি এখন কলেজে বা তিথিদের বাড়িতে যতটা পারে সায়নকে এড়িয়ে চলে। যাকে ভুলে থাকতে হবে তাকে সামনাসামনি বেশি না দেখাই ভালো। এই ব্যাপারটা সায়নও লক্ষ্য করেছে। যেমন প্রতীক্ষা আগে পড়তে এসে প্রচুর কথা বলতো, আর এত জোরে জোরে বলতো যে সায়নের ঘর থেকে শোনা যেত। তারপর নানা বাহানায় সে সায়নের সাথে প্রতিদিন একবার হলেও দেখা করত, কথা বলতো, বারবার তাকাতো। এখন সেসব আর কিছুই করে না, একটু বেশি যেন চুপচাপ থাকে। সেদিন বাসে মাথা নিচু করে থাকলেও সায়ন বুঝতে পারছিল যে প্রতীক্ষা কাঁদছে, তবু কিছু বলেনি তখন। পরে যদিও তার খারাপ লাগছিল। প্রতীক্ষার এই বদলে যাওয়াতে তো সায়নের খুশি হবারই কথা, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারছে না যে প্রতীক্ষার এই পরিবর্তনগুলো তাকে কেন এত ভাবাচ্ছে। কলেজ থেকে পিকনিকে নিয়ে যাওয়া হবে। সায়নদের ব্যাচের কাছে এই পিকনিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা ফাইনাল ইয়ার আর এটাই শেষবারের মতো কলেজ পিকনিক। তাদের উপরে সব দায়িত্ব, তাই টাকা কালেকশনের জন্য ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়েছিল সে। মোটামুটি সবাই টাকা দিয়ে দিয়েছে। তিথিরটা তো সে নিজেই দেবে, কিন্তু দেখলো প্রতীক্ষা কলেজ আসেনি। তিথিকে জিজ্ঞাসা করতে বলল, ওর তো খুব জ্বর, তাই কলেজ আসেনি। আমি ওর বাড়ি যাব আজ বিকালে, একটু দেখে আসবো। সায়ন হঠাৎ করে বলে বসলো, ঠিক আছে, আমার সাথে যাস, ওইদিকে আমারও একটু কাজ আছে। যদিও সায়নের কোনো কাজই নেই রুবিদের বাড়ির ওইদিকে, তবুও সে যে হঠাৎ কেন এটা বলে বসলো তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। রুবির কথা সে এত কেন ভাবছে? কি হলো তার? সারাটা দুপুর ঘুমিয়ে রুবির শরীরটা এখন আগের থেকে অনেকটা ভালো। ঘুম থেকে উঠে দেখলো তিথি অনেকবার ফোন করেছে। ও ফোনটা নিয়ে ঠাম্মির ঘরে গেল। কস্তুরী দেবী রুবিকে দেখে বললেন, আয় দিদি ভাই, দেখি এখন আর জ্বর নেই তো? আরে না বাবা, নেই, এত চিন্তা করো না তো ঠাম্মি। দেখি আসনটা কতদূর বানালে। ওরা কথা বলছে, এমন সময় ডোরবেলটা বেজে উঠল। রুবি উঠে গেল দরজা খুলতে। দরজা খুলে তিথিকে দেখে সে অবাক হয়নি, কিন্তু পাশে এটাকে সায়নদা। ভুলে থাকার জন্য যার থেকে রুবি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সে নিজে এসেছে তার বাড়ি। রুবি অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তিথি চেঁচিয়ে বলে, কিরে, দাঁড়িয়ে থাকবো নাকি বাইরে? ও হ্যাঁ তো, হ্যাঁ আয়। সায়নদা, তো তুমিও এসো। তিথি চলে যায় রুবির ঘরে। এ বাড়িতে সে আগেও এসেছে অনেকবার। সায়ন ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকে, একটু ইতস্তত বোধ করে। প্রায় 1 মাস পরে প্রতীক্ষা তার সাথে সরাসরি কথা বলল। চোখ মুখ একেবারে বসে গেছে মেয়েটার। থাকতে না পেরে সায়ন জিজ্ঞেস করেই বসলো, তোমাকে দেখে তো খুব অসুস্থ মনে হচ্ছে, ভালো করে ডাক্তার দেখিও।
রুবি একথা শুনে খুব অবাক হয়ে গেল। এর আগে তো কখনো সায়ন্তা তার সাথে এত নরম ভাবে কথা বলেনি। ও তবু মনের ভাব গোপন রেখে বলল, দেখাবো। পিকনিকের ব্যাপারটা তিথি রুবিকে বলার পর রুবি টাকাটা দিল সায়নকে। তারপর বেশ কিছুক্ষণ ছিল ওরা। ঠাম্মির সাথে দেখা করলো। এর মধ্যে রুবির মা ফিরে এসেছেন কাজ থেকে। ওনার সাথেও আলাপ করলো ওরা। তারপর কিছু জলখাবার খেয়ে বেরিয়ে পড়লো। এত কিছুর মধ্যে সায়ন ভুলেই গেছিল যে সে মিথ্যে বাহানা দিয়ে এখানে এসেছিল। তাই তিথির সাথে সেও বাড়ি ফেরার বাসে উঠে পড়েছিল। তিথি অবাক হয়ে বলল, কি রে দাদা ভাই, তুই যে বললি কি কাজ আছে তোর, যাবি না? সায়ন ভুল বুঝতে পেরে থতমত খেয়ে বলল, ও হ্যাঁ ছিল তো, আর খেয়াল ছিল না রে, থাক কাল আসবো। জীবনে প্রথম যেন অকারণে কোনো মিথ্যে কথা বলল সায়ন। তবে সত্যি কি অকারণ? প্রতীক্ষার খুব জ্বর শুনে তার কি একটুও চিন্তা হচ্ছিল না? এখানে এসে দেখার পর অনেকটা নিশ্চিন্ত লাগছে, কিন্তু কেন? প্রতীক্ষার সামনে গেলেই সে অজান্তে কত কথা বলে ফেলে। তবে কি সেও দুর্বল হয়ে পড়লো ওর প্রতি? বাসে যেতে যেতে নিজের মনেই নিজেকে বিশ্লেষণ করছিল সায়ন। রাতের বেলা বিকাশবাবু কস্তুরী দেবীর ঘরে এসে বললেন, মা খেতে চলে এসো, খাবার রেডি। আর হ্যাঁ, বাড়ি মেরামতের কাজ শুরু হবে পরের মাস থেকে, বুঝলে? কস্তুরী দেবী প্রথমে কিছুই বললেন না, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তারপর একটু ভেবে গম্ভীরভাবে বললেন, দেখ খোকা, নতুন বাড়ি মেরামত কর ঠিক আছে, কিন্তু পুরনো বাড়ির দিকে যাবি না। সাপ খো ভাঙা জিনিসপত্র আরো কত কি আছে। আসল কথাটা চেপে যাওয়ার জন্যই বললেন এই কথাগুলো। এই কথার উত্তরে বিকাশবাবু মুখে কিছু বললেন না, কারণ গোপনে তিনি পুরনো বাড়িটাও পুনর্নির্মাণের কাজে লাগিয়েছেন। তবে মাকে সে কথা বলা যাবে না। আসলে ওনার একজন খুবই ঘনিষ্ঠ বন্ধুর ছবি তোলার আর পুরনো জিনিসপত্র জোগাড়ের খুব শখ। তিনি বিকাশবাবুর মুখে ওনাদের জমিদারি আমলের বাড়ি আছে শুনে সেখানে যাওয়ার কথা তোলেন। বিকাশবাবু নিজেও চান গ্রামের বাড়িগুলো আবার ঠিকঠাক করতে, কারণ এখনকার দিনেই পুরনো বাড়ি বা জিনিস খুবই মূল্যবান। যত্নের অভাবে সেগুলো নষ্ট করা একেবারে উচিত নয়। তাই অজান্তে তিনি যে তার পরিবারের কত বড় বিপদ ডেকে আনলেন তা সে সেই মুহূর্তে বুঝলেন না। পিকনিকের দিন সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়ল রুবি। প্রথমে সে তিথির বাড়ি যাবে, তারপর দুজনে একসাথে কলেজে যাবে। কিন্তু পৌঁছে দেখে তিথি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। রুবি অবাক হয়ে বলল, কি রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আরে দাদা ভাইও বেরোচ্ছে এখনই, আজকে বাইক নিয়ে যাবে। ওদের তো ফিরতে দেরি হবে, আর তখন বাসে ভিড় থাকে, তাই জন্য তুই আমাদের সাথেই চল, বুঝলি? কিন্তু বাইকে বসার সময় একটা সমস্যা দেখা দিল। তিথির একদম পেছনে না বসলে খুব অসুবিধে হয়, মাঝে বসলে দম বন্ধ লাগে। তাই সে রুবিকে বলল, এই প্রতীক্ষা, তোর কি মাঝে বসলে খুব অসুবিধা হবে? না মানে অস্বস্তি হতে পারে বুঝতে পারছি, কিন্তু দাদা ভাই তো আর অচেনা নয়, কি বল? রুবি আপত্তি করলো না, যদিও তার একেবারেই ইচ্ছে করছিল না সায়নদার কাছাকাছি থাকতে, কারণ তাতে সে আরো দুর্বল হয়ে যাবে। কিন্তু শেষমেশ বসতেই হলো। সায়ন তার বাইকে সবাইকে চাপাতে একদম পছন্দ করে না। তিথি আর মাই বেশি চড়ে, তবে নন্দিনী দুই একবার চেপেছিল, তাও জোর করে। কিন্তু প্রতীক্ষা বসবে শুনে না জানি কেন তার সেরকম খারাপ লাগলো না। এর আগে কোনো ছেলের এত কাছে রুবি কখনো বসেনি, তার উপর এটা সায়নদা। তার হার্টবিট এত বেড়ে গেছে, হয়তো এবার সামনে বসা মানুষটাও এবার টের পেয়ে যাবে। অদ্ভুত একটা শিহরণের মতো অনুভূতি সায়নের নিজেরও হচ্ছে। সামনের আয়নাতেও মাঝে মাঝে প্রতীক্ষার মুখটা দেখতে পাচ্ছে সে। দুই একবার চোখাচোখিও হয়ে গেছে, কিন্তু তাও বারবার আয়নার দিকে চোখ চলে যাচ্ছে তার। কিছুক্ষণের মধ্যেই কলেজে পৌঁছতে গেল ওরা। বাসে বেশ মজা করতে করতে পিকনিক স্পটে পৌঁছে গেল কলেজের সবাই। তারপর খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড় করে কেটে গেল সারাটা সময়। কিন্তু সকলের অগোচরে এর মাঝেই ঘটে গেছে অনেক ঘটনা। পিকনিকে আসার পর রুবি এমনিতেই একটু অন্যমনস্ক হয়েছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। আর তখনই চোখে পড়ল সায়নদা আর একটা দিদি সবার থেকে আলাদাভাবে বসে নিজেদের মধ্যে কথা বলছে, মাঝে মাঝে হাসাহাসিও করছে। দিদিটাকে আগেও অনেকবার দেখেছে সে, কিন্তু চেনে না। রুবির খুব খারাপ লাগছিল ব্যাপারটা দেখে। ও তিথির কাছে গিয়ে হাসি মুখে একটা ইয়ার্কির ভাব দেখিয়ে জিজ্ঞেস করলো, কিরে তিথি, তোর দাদার পাশে যে বসে আছে ওইটাই কি তোর হবু বৌদি? তিথি দেখে বলল, কে ওইটা? আরে ও তো নন্দিনী দি, দাদা ভাইয়ের ক্লাসমেট। আরে তোকে তো বলাই হয়নি। নন্দিনী দি দাদাকে খুব পছন্দ করে জানিস, সেই আগের বছর থেকে দেখছি। আগে তো আমাদের বাড়ি আসতো খুব, এখন তেমন আসে না। রুবি বাধা দিয়ে বলল, আর তো দাদা ভাই মানে সায়নদাও কি নন্দিনী দিকে পছন্দ করে? দাদা ভাই পছন্দ করে কিনা জানি না, হয়তো করে আবার নাও হতে পারে। আসলে দাদা ভাই এসবে অতটা আগ্রহ দেখায় না, বুঝলি, তাই ঠিক বুঝে উঠতে পারি না রে। তবে আমার মনে হয় দাদা ভাইও নন্দিনী দিকে এখন পছন্দ করে। আজকাল কেমন যেন অন্যমনস্ক থাকে সব সময়।
এসব শুনে রুবির মনে কষ্টের সাথে প্রচুর রাগ আর অভিমান হতে লাগলো। এই নন্দিনী দি যদি কারণ হয় তাকে ভালো না বাসার, তবে তা কেন বলল না সায়নদা? কেন পড়াশোনা চাকরি এসবের দোহাই দিল? এত সহজে বোকা বানালো তাকে। রাগের মাথায় রুবি ঠিক করলো আজ যাই হয়ে যাক, সায়নদার মুখোমুখি সে হবেই। তার প্রশ্নের উত্তর সায়নদাকে দিতেই হবে। পিকনিক শেষ হওয়ার পর সায়ন আর ওর বন্ধুরা সবকিছু গোছগাছ করছিল। বাকিরা বাসে উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে, কিন্তু রুবি বাসে ওঠেনি। ও এই মুহূর্তটার জন্য অপেক্ষাই করছিল যে কখন সায়নদা একটু একা থাকবে। দেরি না করে সায়নের সামনে গিয়ে রুবি বলল, সায়নদা, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে, একটু এদিকটা আসবে? সায়ন বুঝতে পারলো না হঠাৎ কি এমন দরকার পড়লো যে প্রতীক্ষা তাকে এভাবে আড়ালে ডেকে কথা বলতে চাইছে। সে তবু বলল, বলো, কি বলবে? কোনো রকম ভূমিকা না করে রুবি সরাসরি বলল, সেদিন আমাকে মিথ্যে বলার কি খুব দরকার ছিল সায়নদা? আমি মানছি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু অন্তত সত্যি কথাটা তো বলতে পারতে তুমি। সায়ন ব্যাপারটা কিছুই বুঝলো না, অবাক হয়ে বলল, আমি আমি কখন কি মিথ্যে বললাম তোমাকে? রুবি ভাবলো সায়নদা বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছে, আর তাতে ওর রাগটা গেল আরো বেড়ে। উত্তেজিত হয়ে সে বলল, আমি খুব বোকা না সায়নদা? আমাকে ভালো না বাসার কি কারণ দিয়েছিলে তোমার মনে আছে? পড়াশোনা, ভবিষ্যৎ, এসব। কিন্তু আসল সত্যিটা তখনই বলে দিতে পারতে যে তুমি অন্য কাউকে ভালোবাসো। তাহলে আমি নিজেকে আরো কঠিন ভাবে সামলাতাম। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করতাম, সেটা তুমি বুঝেছিলে, কিন্তু আজ আমি স্বীকার করছি আমি তোমাকে ভালোবাসি সায়নদা। এক নিঃশ্বাসে কথাগুলো বললে কান্নায় ভেঙে পড়ে রুবি। সায়ন প্রথমে কোনো কথাই বলতে পারলো না, কিন্তু প্রতীক্ষা কাঁদছে, সে নিজেকে ঠিক রাখতে পারলো না। রুবির অনেকটা কাছে গিয়ে সে আস্তে আস্তে বলল, প্রতীক্ষা, প্লিজ কান্নাটা বন্ধ করো, এরকম করো না, শরীর খারাপ লাগবে, বাকি কথা পরে বলবে। রুবি একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দেখলো তিথি তাদের দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাড়াতাড়ি করে রুবি চোখ মুছে নিজেকে সামলে নিল। সায়নও সরে দাঁড়ালো একটু দূরে। কিরে প্রতীক্ষা, বাস ছাড়ছে তো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু হয়েছে? কি রে দাদা ভাই, কিছু কি হয়েছে? সায়ন ব্যাপারটাকে ঘোরানোর জন্য বলল, না না, সেরকম কিছু না, এমনি তো দাঁড়িয়েছিল আর আমি গোছগাছ করছিলাম। তারপর রুবি আর তিথি বাসে ওঠার জন্য চলে গেল, আর সায়ন একভাবে তাকিয়ে থাকলো রুবির চলে যাওয়ার দিকে। আজ রবিবার, বিকাশবাবু মৌবনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কাজ যেমন চলছে দেখার জন্য, আর বন্ধু অধীর বাবুও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছেন বিকাশবাবুর সাথে। ওনারা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছেন। প্রায় ঘন্টা দুয়েক পর পৌঁছলেন মৌবনীপুরে। কতগুলো বছর কেটে গেছে, কিন্তু উন্নতির বদলে গ্রামটা যেন আরো পুরনো হয়ে গেছে। মানুষজন সেরকম আর বাস করে না, হয়তো আস্তে আস্তে কলকারখানা গড়ে উঠবে এখানে। এই সুন্দর সবুজ গ্রামটা পরিণত হবে ধূসর জমিতে। প্রথমে নতুন বাড়িটা দেখতে গেলেন বিকাশবাবুরা, তারপর পুরনো বাড়িতে এলেন। এটাতে এখনো কাজ শুরু হয়নি, মূলত ছবি তোলার জন্য এখন পুরনো বাড়িতে আসা। আর তাছাড়া সব বাড়ির চাবিও বিকাশবাবুর কাছে। ঘরগুলো খুলতে হবে এক এক করে। একটা দিক ঝড়ে পড়ে গেছে বাড়িটার, বাকি দিকটাই মোটামুটি মেরামতের প্ল্যান করছেন তিনি। বিকাশবাবু পুরনো ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলেন। অধীর বাবুও তার ক্যামেরা বের করে ছবি তুলতে আরম্ভ করে দিয়েছেন। কিছুক্ষণ পর বিকাশবাবু ঘুরতে ঘুরতে দালানের সামনে এসে দাঁড়ালেন। অতীতের স্মৃতিচারণা করতে করতে কখন যে বাড়ির ভাঙা দিকটায় এসে দাঁড়ালেন তার নিজেই বুঝতে পারলেন না। বাড়ির এই জায়গাটা ভেঙে পড়েছিল বলে আর সারাবেন না ঠিক করেছেন, শুধু পরিষ্কার করার কথা বলেছেন। দালানের সামনে একটা লম্বা বারান্দা, আর তার শেষে একটা ঘর, যেটা আগে তাদের পুরনো জিনিসপত্র রাখার ঘর ছিল। বিকাশবাবু যেন সম্মোহিতের মতো সেই ঘরের দিকে এগোতে লাগলেন। কি যেন একটা টান অনুভব করছেন তিনি। এই দিনের বেলাতেও বেশ অন্ধকার এই জায়গাটা। আস্তে আস্তে তিনি ঢুকলেন ঘরটাতে। বেশ পুরনো কিছু জিনিসপত্র আছে, একটা ঘড়ি, লাঠি, টেবিল, কিছু বইপত্র, আর ঘরের কোণে একটা পুরনো ব্যাগ পড়ে। ঘরটা বহুদিন বন্ধ ছিল বলে একটা ভ্যাপসা গন্ধ ছাড়ছে, কেমন যেন দম বন্ধ করা পরিবেশ। বিকাশবাবু ঘর থেকে বেরাবেন বলে ঠিক করলেন, কিন্তু ঘরের কোণের ওই ব্যাগটা তার খুব দেখতে ইচ্ছে করছে, যেন চুম্বকের মতো টানছে। কাছে গিয়ে দেখলেন ব্যাগের ভেতরে একটা বাক্স মতন কিছু আছে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। ধুলো ঝেড়ে বাক্সটা বার করে টেবিলের ওপর রাখলেন বিকাশবাবু। বেশ সুন্দর দেখতে তো বাক্সটা, কাঠের উপর সোনালী কারুকার্য করা, কিন্তু ওঠানোর সময় একটু ভারী লাগছিল। ভেতরে কিছু আছে হয়তো। বিকাশবাবু দেখলেন তালা দেওয়া নেই। একটু চেষ্টা করতেই খুলে গেল সেটা, আর তারপরে ভেতরে যা আছে তা দেখে বিকাশবাবুর চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল।
এ কি দেখছেন তিনি? সোনার গয়না, গুপ্তধনের কথা গল্পের সিনেমায় দেখেছেন, কিন্তু বাস্তবে দেখে এত অবাক হয়ে গেলেন যে কোনো কথাই বলতে পারলেন না। উত্তেজনার বশে তার হাত পা কাঁপতে লাগলো। দুটো সোনার বালা, কানের নুপুর আর একটা নাকের রয়েছে বাক্সটার মধ্যে। আনন্দে মনটা ভরে গেল বিকাশ বাবু। তিনি উদ্যোগ করে মেরামতের প্রসঙ্গ তুললেন বলেই না এটা পেলেন, আর মা খালি সাপ পোকামাকড় এসবের ভয়ে বারণ করছিল। কি যে ভয় মায়ের তা বিকাশবাবু বুঝে উঠতে পারেন না। রুবিকে পর্যন্ত আসতে দেন না মাই মৌবনীপুরে। তিনি ঠিক করলেন ব্যাপারটা কাউকে জানাবেন না, এসবের লোক বড় সাংঘাতিক। তাই তিনি সবার নজর এড়িয়ে বাক্সটা তার গাড়ির ডিকিতে রেখে দিলেন। সারাদিন কোনো কাজ আর ঠিকভাবে হলো না তার। তারপর বিকেল হলে বাড়ি ফেরার তোড়জোড় করতে লাগলেন। রাত 9টার দিকে ফিরলেন বিকাশবাবু। স্ত্রী রনিতাকে বললেন সব কথা, বাক্সটাও দেখালেন। দুজনে মিলে ঠিক করলেন যে এখনই মাকে বাক্সের ব্যাপারে কিছু বলার দরকার নেই। মায়ের কথা অমান্য করেছেন শুনলে মা কষ্ট পাবে, খারাপ ভাববে। পরে বুঝিয়ে শুনিয়ে বললে নিশ্চয়ই মা বুঝবে আর রাগ করবে না। সেই কারণে বাক্সটা নিজের ঘরে রাখলেন না তারা, কারণ তাদের ঘর লাগোয়াই ঠাকুর ঘর। মা প্রতিদিন আসেন। রুবির ঘরে ব্যালকনিতে একটা আলমারি আছে, সেখানে কিছুই থাকে না, তাই ওখানে বাক্সটা রেখে এলেন তারা। রুবিও ঘরে নেই, ভালোই হয়েছে। রাত ভালোই গভীর হয়েছে, কিন্তু সায়নের চোখে কিছুতে ঘুম আসছে না। বারবার কানে বাজছে প্রতীক্ষার বলা কথাটা, আমি তোমাকে ভালোবাসি সায়নদা। অনেক ভাবার পর ব্যাপারটা বুঝতে পেরেছে সায়ন। পিকনিকে তাকে আর নন্দিনীকে বসে কথা বলতে দেখেই হয়তো প্রতীক্ষা ওরকমটা ভেবেছে যে নন্দিনী তার গার্লফ্রেন্ড, কিন্তু আসল ঘটনাটা ছিল একদম অন্যরকম। নন্দিনী কলেজের ইউনিয়নের ট্রেজারার মেম্বারের পদে রয়েছে, তাকে টাকা পয়সার হিসেব রাখতে হয়। কিন্তু নন্দিনী সায়নকে খুবই পছন্দ করে আর বিশ্বাসও করে, তাই কিছুটা দায়িত্বও সে সায়নকে দিয়েছিল। সেই নিয়ে একটু সমস্যা হয়েছিল বলে নন্দিনী সায়নকে ডেকেছিল কথা বলার জন্য। যদিও সেরকম তাড়া ছিল না ব্যাপারটায়, তবু সায়নের কাছাকাছি থাকার জন্য এরকম বাহানা নন্দিনী মাঝে মধ্যেই করে। কিন্তু সায়নের নন্দিনীর প্রতি এরকম কোনো ফিলিংসই নেই, তার মতে তারা শুধুই ভালো বন্ধু। এই কথাটা সায়ন নন্দিনীকেও বলেছে, কিন্তু নন্দিনী ভাবে যে একসাথে থাকতে থাকতে সায়নও হয়তো তাকে একদিন পছন্দ করে ফেলবে, ভালোবাসবে। সেই রাতে রুবি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলো। সে যেন একটা পুরনো বাড়িতে এসে পড়েছে, চারিদিক সুন্দর করে সাজানো, ঠিক কোনো অনুষ্ঠান বাড়ির মতো। এরকম জায়গা সে আগে কখনো দেখেনি। মনে হচ্ছে কয়েক শতাব্দী আগে পৌঁছে গেছে সে। হাঁটতে হাঁটতে রুবি একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজাটা খুলে দেখলো ঘরের মধ্যে একটা মেয়ে বসে আছে বিয়ের সাজে। মেয়েটার বয়স খুব অল্প, রুবির থেকেও কম। সে খুব করুণ সুরে মাঝে মাঝে টুকরে কেঁদে উঠছে আর হাত নেড়ে রুবিকে কিছু বলতে চাইছে, কিন্তু তার কথা রুবি কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎ উঠে দাঁড়িয়ে মেয়েটা ধীর পায়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো। এতক্ষণে মেয়েটার মুখটা দেখতে পেল রুবি। চোখের কাজল ঘেটে গেছে, চোখ দুটো যেন কোনো এক প্রতিশোধের আগুনে ধকধক করে জ্বলছে। বিয়ের সাজে আছে বটে, কিন্তু গায়ে কোনো গয়না খাটি নেই, কেবল মাথায় একটা টিকলি ছাড়া। আস্তে আস্তে রুবি মেয়েটার কথা কিছুটা বুঝতে পারলো। মেয়েটা যেন বলছে, আমার বিয়ের তো আর কয়েক ঘন্টাই বাকি ছিল। কি ক্ষতি করেছিলাম আমি, বলো কি ক্ষতি করেছিলাম? আর কিছু শোনা গেল না। তারপর ধীরে ধীরে তার গলার স্বর অনেক দূরে মিলিয়ে গেল। একটা জোরালো আওয়াজ হচ্ছে কোথাও। রুবি হাঁপাতে হাঁপাতে বিছানার উপর উঠে বসলো। ফোনে অ্যালার্ম বাজছে, সকাল হয়ে গেছে। উফ, কি অদ্ভুত স্বপ্ন দেখছিল সে। এমনিতে তার ঘুম খুব গভীর, স্বপ্ন টপ্ন বিশেষ দেখে না, কিন্তু আজকের স্বপ্নটা এত গভীর ছিল যে সেটা বাস্তব বলেই মনে হচ্ছিল। সে উঠে ফ্রেশ হতে গেল। তিথিদের বাড়িতে পড়তে আসতে আগে রুবির খুব ভালো লাগতো, কিন্তু এখন আর লাগে না। তাড়াতাড়ি পড়া শেষ করে সে পালাতে পারলেই যেন বাঁচে। সেদিনও পড়ার শেষে রুবি বইগুলো গোছাচ্ছিল, বাকি সবাই চলে গেছে। আসলে রুবি আর তিথি বেস্ট ফ্রেন্ড বলে আগে পড়ার শেষে আরো কিছুক্ষণ থেকে যেত রুবি। তবে ও ঠিক করেছে এবার থেকে আর থাকবে না, তাই তাড়াতাড়ি বইগুলো গুছিয়ে নিচ্ছিল। তিথি কফি করতে গেছে একসাথে খাবে বলে, ওকে বরং বলে দেবে শরীরটা আজ ভালো নেই, এসব ভাবছিল রুবি। হঠাৎ তার মনে হলো পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। ঘুরে দেখে সায়নদা দাঁড়িয়ে আছে, তার দিকে একভাবে তাকিয়ে। খুব বিরক্ত লাগলো রুবির, কেন বারবার আসে সায়নদা তার সামনে, ইচ্ছে করে কষ্ট দেবে বলে। প্রথম কথা সায়নী বলল, প্রতীক্ষা দেখো, সেদিন যে কথাগুলো আমাকে বলেছো সেগুলো কোনোটাই সঠিক না। তুমি ভুল বুঝেছো। তুমি নন্দিনীর সাথে আমাকে দেখে ভেবেছে যে ও আমার গার্লফ্রেন্ড, কিন্তু এরকমটা কিছুই না। ও জাস্ট আমার বন্ধু। সেদিন ব্যাপারটা হয়েছিল কি, মাঝপথে বাধা দিয়ে রুবি বলে ওঠে, থাক না সায়নদা, কারণটা তোমার পড়াশোনা ভবিষ্যৎই হোক আর নন্দিনীদি হোক, উদ্দেশ্য তো একটাই, যে তুমি আমার থেকে মুক্তি চাও, তাই তো? তো আমি তোমাকে ভুল বুঝি না বা না বুঝি, তাতে তোমার কি? রুবির জবাব শুনে সায়ন আর কোনো কথাই বলতে পারলো না। রুবি কোনো উত্তরের অপেক্ষা না করে চলে গেল সেখান থেকে।
সায়ন ভাবতে লাগলো, সত্যিই তো প্রতীক্ষা তার কে হয়, যে ও ভুল বুঝেছে বলে তার এত অস্থির লাগছে। তবে কি সেটাই সত্যি যেটা সে অনুমান করেছিল? হ্যাঁ, সত্যিই তাই। সে হয়তো প্রতীক্ষাকে ভালোই বেসে ফেলেছে। সায়ন বোস, যার কাছে কেরিয়ার, পড়াশোনা এসবের থেকে বেশি আর কিছু গুরুত্বপূর্ণ ছিল না, প্রেম ভালোবাসাতে যার বিন্দুমাত্র আগ্রহ ছিল না, সেই সায়ন বোস এবার সত্যি ভালোবেসে ফেলেছে প্রতীক্ষা রায়কে, যাকে সে একসময় নিজেই দূরে সরিয়ে দিয়েছিল। কস্তুরী দেবীর মনটা আজকাল খুব দুশ্চিন্তায় ভরে আছে। কারণটা তিনি জানেন না, তবে খুবই অস্থির লাগছে তার। খোকা মৌবনীপুরে যাওয়ার পর থেকেই এরকমটা হচ্ছে। হয়তো তার ধারণা অমূলক, কিন্তু তবুও মন থেকে চিন্তাটা কিছুতেই যাচ্ছে না। সে রাত্রে রুবি আবার সেই একই স্বপ্ন দেখলো, ঠিক যেন আগের দিনের স্বপ্নের পরবর্তী অংশ। সেই মেয়েটা একভাবে তাকিয়ে আছে তার দিকে, আর চোখের কাজল ওরকম ঘেটে নেই। খুব সুন্দর দেখাচ্ছে তাকে, যেন বিয়ের জন্য সাজতে বসেছে, কিন্তু সাজ এখনো সম্পূর্ণ হয়নি। সে রুবির একেবারে পাশে বসে আছে, আর আশ্চর্যজনক ভাবে আজ আরেকটা মেয়েকেও দেখতে পাচ্ছে রুবি। চিৎকার করে সে বলে উঠল, কে তুমি? কেন বারবার আমি তোমাকে স্বপ্নে দেখছি কেন? মেয়েটা ফিসফিস করে বলল, স্বপ্ন নয় রুবি, স্বপ্ন নয়, এটা বাস্তব। যা কিছু দেখছো সব বাস্তব, তবে সবটাই অতীত, সবটা। রবি কিচ্ছু বুঝতে পারলো না কথাগুলো। মেয়েটা তখনও বিড়বিড় করে বলে যাচ্ছে, আমার পাশে এই মেয়েটাকে চেনো? এ যে তোমারই আত্মীয় বিভা। আমরা একসাথে থাকি, কত গল্প করি, কত গয়না পরি। তুমি গয়না পরতে ভালোবাসো? হ্যাঁ। রবি এরকম অসংলগ্ন কথার উত্তর না দিয়ে বলল, কে বিভা? আমি তো এরকম কাউকে চিনি না। কি চাও তুমি, কি চাও? মেয়েটার মুখটা আস্তে আস্তে যেন কিরকম হিংস্র হতে শুরু করলো। দাঁতে দাঁত চেপে সে বলল, একে চেনো না? তোমার বংশেরই তো, তুমিও তো সেই না? এই তো তোমার ঠাকুমা হয়, খুব ভালো। আমি খুব একা থাকতাম, আমাকে সঙ্গ দেয়। জানো তো, আজ আমার বিয়ে। একটু পরে বরযাত্রী আসবে, ধুমধাম করে কত আনন্দে আমার বিয়ে হবে। কিন্তু কিন্তু বিয়ের আগে আমি বিধবা হব। এটুকু বলে মেয়েটা মুখে হাত চাপা দিয়ে হঠাৎ কাঁদতে শুরু করলো। তার চোখের কাজল ঘেটে যেতে শুরু করলো। সুন্দর মুখটা ধীরে ধীরে কেমন কুৎসিত হতে শুরু করলো। কাঁদতে কাঁদতে মেয়েটা বিছানার নিচ থেকে একটা বাক্স বার করে বলল, আমি অপয়া হয়ে গেলাম। এই যে আমার গয়নার বাক্স দেখো, গয়নাগুলো পরা বাকি ছিল, কিন্তু আর পড়তে পারলাম না, নিয়ে চলে গেল। তারপর ওই গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লাম, মোটা একটা দড়ি। উফ, সে কি কষ্ট! দমটা বন্ধ হয়ে আসতে লাগলো, কি কষ্ট! ভয়ে রুবির হাত পা কাঁপতে লাগলো। সে দেখলো বাক্সটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে, আর একটা মোটা দড়ি তার দিকে এগিয়ে আসছে, তার গলায় পেঁচিয়ে ধরেছে। তারও দম বন্ধ হয়ে আসছে। সকাল হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে কস্তুরী দেবী পুজো করছেন। রুবি আস্তে আস্তে চোখ মেলল। সে কোথায়? এটা তো তার নিজেরই বাড়ি। সে বেঁচে আছে? তার মানে ওটা আসলে স্বপ্নই ছিল। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! না, স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। শরীরটা খুব দুর্বল লাগছে ওর, মাথাটা ধরেছে। বিছানা ছেড়ে উঠে সে ফ্রেশ হতে চলে গেল। দুপুরবেলা খাওয়া শেষ করে রুবি থালাগুলো বেসিনে ধুয়ে নিল। সে আর ঠাম্মি খায় শুধু দুপুরে, তাই বেশি বাসনপত্র থাকে না। কস্তুরী দেবী একটা পান মুখে দিয়ে আবার আসনটা নিয়ে বসলেন। রুবি কাজ শেষ করে ঠাম্মির পাশে এসে বসলো। স্বপ্নের কথাটা ঠাম্মিকে বলতেই হবে। কি আজব স্বপ্ন ছিল বাবা, এখন ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায়। আচ্ছা ঠাম্মি, বিভা বলে আমাদের পরিবারে কেউ ছিল? বাবার ঠাকুমা? না না, আমার ঠাকুমা হবে বোধহয়। জানো তুমি? কস্তুরী দেবী অবাক হয়ে বললেন, তার কথা তুই জানলে কি করে? কে বললো তোকে? তখন রুবি ঠাম্মির কোলে মাথা রেখে তার দুদিন ধরে দেখা স্বপ্নটার কথা বলল। কিন্তু ঠাম্মি কোনো উত্তর দিচ্ছে না কেন? সে কথা ভেবে কস্তুরী দেবীর দিকে তাকাতে রুবি ভয় পেয়ে গেল। ঠাম্মি কিরকম একটা করছে, বড় বড় চোখে তাকিয়ে আছে, একটু একটু হাঁপাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে। ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? এরকম করছো কেন? বাবাকে ফোন করব, বলো না। রুবি চিৎকার করে বলে উঠল। কস্তুরী দেবী কোনো কথা বললেন না, শুধু একটু জল খেতে চাইলেন। তার চোখের সামনেটা ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। কিছুক্ষণ পরই পরীক্ষা, কিন্তু পড়াতে সায়নের মন কিছুতেই বসছে না। যতক্ষণ না সে প্রতীক্ষাকে তার মনের কথাটা প্রকাশ করতে পারছে আর প্রতীক্ষার ভুল ভাঙাতে পারছে, ততক্ষণ তার শান্তি নেই। সেদিন বৃষ্টির রাতে প্রতীক্ষাকে ওসব বলার আগে তার নিজেকে আগে বোঝা উচিত ছিল। সে নিজেই প্রথমে মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছিল, আর সারাক্ষণ এত গম্ভীর আর চুপচাপ থাকতো যে এখন মনের কথাটা প্রকাশ করতেও তার সংকোচ বোধ হচ্ছে। সায়ন ঠিক করলো পরের দিন প্রতীক্ষা পড়তে এলেই ওকে সবটা বুঝিয়ে বলবে সে। রুবি তিথির বিছানায় বসে আছে। তিথি রান্নাঘরে কাকিমার সাথে কি যেন করছে। স্যার এখনো আসেননি, তার মনটা খুব খারাপ। 3 দিন হয়ে গেছে, ঠাম্মি এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ডাক্তার বলেছে
ঠাম্মির নাকি প্রেশারটা হঠাৎ খুব বেড়ে গিয়েছিল, অত্যাধিক চিন্তার ফলেই এমনটা হয়েছে। কিসের এত চিন্তা ঠাম্মির? ওই স্বপ্নটার জন্য? রুবির মনে পড়লো ঠাম্মিও তাকে গল্প বলার সময় মাঝে মাঝে একটা কাঠের বাক্সের কথা বলে ফেলতো, আর সাথে সাথে কথা ঘুরিয়ে দিত। বিস্তারিত কিছু বলতেই চাইতো না। এই 3 দিন সে ঠাম্মির সাথেই শুয়েছে রাতে। আশ্চর্য, কোনো স্বপ্ন দেখেনি। তবে কি একা শুলেই সে মেয়ে তার স্বপ্নে আসবে? আজগুবি কাহিনী রুবি নিজেও বিশ্বাস করে না, কিন্তু এ তো তার সাথে প্রায় ঘটেছে। ঠাম্মিও অদ্ভুত আচরণ করেছে। এইসব ভাবনা চিন্তায় ডুবেছিল রুবি। হঠাৎ দেখলো সায়নদা সিঁড়ি দিয়ে নামছে। এ কি, সায়নদা তো ওর দিকেই আসছে। আবার কি বলবে ভগবান জানে। প্রতীক্ষা, তুমি তো কিছু করছো না, একটু আমার ঘরে আসবে? আসলে বুক শেলফটা একটু গোছানোর ছিল। তিথি তো ব্যস্ত আছে, তাই তোমাকে বললাম। সায়নদাকে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে রুবি। আগে কত রাগ দেখিয়ে দৃঢ়তার সাথে কথা বলতো, আর এখন কত নরম ভাবে কথা বলছে তার সাথে। কি হলো হঠাৎ সায়নদার? কি হলো? আমি তোমাকে বলছি প্রতীক্ষা, যেতে পারবে? চমকে উঠে রুবি বলল, ও হ্যাঁ যাচ্ছি, চলো। আসলে কোনো বুক শেলফই গোছানোর ব্যাপার নেই। সায়ন চাইছিল যে একটু নিরিবিলি ভাবে একান্তে সে তার মনের কথাটা প্রতীক্ষাকে বলবে, তাই মিথ্যে বাহানা দিয়ে ডেকে আনলো ওকে। ঘরে ঢুকে দরজাটা একটু অল্প করে বন্ধ করে দিল সায়ন। রুবি অবাক হয়ে বলল, কোথায় বই? সব তো গোছানোই আছে। আসলে প্রতীক্ষা, আমি অন্য একটা কারণে তোমাকে ডেকেছি। আসলে ব্যাপারটা হলো, আমি তোমাকে রুবি বাধা দিয়ে বলল, কি মানে করছো সায়নদা? কি বলবে তাড়াতাড়ি বলো। স্যার এসে যাবে তো। আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই। প্লিজ এমন কিছু বলো না যাতে আমার মন আরো খারাপ হয়ে যায়। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই বলে। পুরো কথাটা বলতে পারলো না রুবি। তার আগে সায়ন তার ঠোঁটে আঙুল চাপা দিয়ে আরো কাছে সরে গিয়ে বলল, আমি তোমাকে হয়তো বোঝাতে পারিনি, আমাকে ভুলও বুঝেছো তুমি, কিন্তু তুমি একা নাও। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি প্রতীক্ষা। আই রিয়েলি লাভ ইউ। নন্দিনী শুধুই আমার বন্ধু। সেদিন একটা দরকারে জাস্ট কথা বলছিলাম, এছাড়া কিছুই না। আমি জানি আমি কষ্ট দিয়েছিলাম তোমাকে, প্লিজ আর মনে রেখো না সেগুলো, প্লিজ। রুবি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ঠিক শুনছে। সায়নতাও তাকে ভালোবাসে, অন্য কাউকে না, শুধু তাকেই ভালোবাসে। আস্তে আস্তে চোখ তুলে তাকালো সে সায়নের দিকে। সায়ন তখনও একইভাবে তার দিকেই চেয়ে আছে। এইভাবে কতক্ষণ তাকিয়েছিল ওরা, একে অপরের দিকে খেয়াল ছিল না। হঠাৎ নিচে গাড়ির আওয়াজ শুনে রুবি বুঝতে পারলো স্যার এসে গেছেন। ও একটু সরে দাঁড়িয়ে বলল, আমি এখন আসি সায়নদা, স্যার বোধহয় চলে এসেছেন। যাবে তো নিশ্চয়ই, কিন্তু প্রতীক্ষা, মনে রেখো যে আমি কিন্তু আজ তোমাকে আবার নতুন করে প্রপোজ করলাম, তাই তোমার উত্তরের অপেক্ষায় আমি থাকবো, বুঝেছো? একটু লজ্জাই বোধহয় পেয়ে গেছে রুবি, তাই সে আর কোনো কথা না বলে একটু মুচকি হেসে নিচে চলে গেল। তারপরের ঘন্টাগুলো কিভাবে যে রুবির কাটলো তা সে নিজেও জানে না। স্যার কি যে পড়ালেন সেটাও গেল মাথার উপর দিয়ে। তার চোখের সামনের শুধু সায়নদার মুখটাই ভাসতে লাগলো। একভাবে যখন তাকিয়েছিল রুবির দিকে, তখন যে রুবির কি হচ্ছিল তা সে বলে বোঝাতে পারবে না। সারাক্ষণ চুপচাপ থাকা ছেলেটাও যে এত রোমান্টিক তা তোর জানাই ছিল না। প্রায় 1 মাস মতো হতে চলল। সায়ন আর রুবির প্রেমটা বেশ ভালো মতোই জমে উঠেছে। তিথিও এবারে জেনে গেছে ওদের ব্যাপারে, যদিও কারো বাড়িতে কেউ জানে না। এখনো রুবি ঠাম্মির কাছেই ঘুমায়। ঠাম্মি অবশ্য এখন আগের থেকে অনেকটা ভালো আছে, কিন্তু কারোর সাথে কথা বলে না সেরকম, এমনকি রুবির সাথেও না। সেই কারণে এত আনন্দের মাঝেও তার মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। ঠাম্মি আগে কত মিষ্টি করে হাসতো, তার সাথে কথা বলতো, আর এখন কেমন চুপ করে খালি কি যেন চিন্তা করে। রুবি জানে এর সাথে নিশ্চয়ই ওর স্বপ্নের কোনো সম্পর্ক আছে, আর সেটা ঠাম্মি ছাড়া আর কেউ জানে না। সায়নের সাথে রুবির এখন ফোনেও কথা হয়, তো সেরকমই একদিন ওরা কথা বলছিল ফোনে। ঘড়িতে তখন 9টা বাজে। রুবি তার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল। হালকা হালকা হাওয়া দিচ্ছে বাইরে। হঠাৎ ফোনটা কেটে যায়। নেটওয়ার্ক প্রবলেম হতে পারে এই ভেবে রুবি ফোনটা নিয়ে নিচে রাস্তার দিকে তাকিয়ে রইল। সায়নদা নিশ্চয়ই ঘুরিয়ে ফোন করবে এক্ষুনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার সামনে থাকা আলমারিটার দিকে চোখ পড়ল, আর তারপরে সে কিরকম একটা মোহগ্রস্ত হয়ে পড়ল। আলমারিটা তাকে যেন ডাকছে। ধীর পায়ে হাঁটতে লাগলো রুবি। এত দূর কেন পথটা যেন ফুরোতেই চাইছে না। আচ্ছা, সে হাঁটছে নাকি আলমারিটা এগিয়ে আসছে তার দিকে? এমন সময় তার ফোনটা বেজে উঠল। রুবি প্রচন্ড রকম চমকে গেল। কি হয়েছিল তার? কিছুক্ষণের জন্য সে যেন হারিয়ে গিয়েছিল কোথাও। তাড়াতাড়ি করে সে ফোনটা ধরলো, তবে বেশিক্ষণ কথা হলো না। একটু কথা বলে খেতে চলে গেল রুবি। মনটা খুব অস্থির লাগছে তার। এবারে যাই হয়ে যাক, ঠাম্মির থেকে সব ব্যাপারটা তাকে জানতেই হবে। রাতে শোয়ার আগে কস্তুরী দেবী জব করছিলেন। রুবি চুপ করে বসে দেখছিল তাকে। এক ধাক্কায় যেন বয়সটা অনেকটা বেড়ে গেছে ঠাম্মির। জব শেষ হলে সে কস্তুরী দেবীকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, ঠাম্মি, ও ঠাম্মি, কেন এমন চুপ করে আছো? আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি হয়েছে আমাকে বলো।
হালকা হেসে কস্তুরী দেবী বলেন, আমার ভেতরটা চিন্তায় শেষ হয়ে যাচ্ছে দিদি ভাই। সব বলতে তো ইচ্ছা হয়, কিন্তু তুই কি আমার কথা বিশ্বাস করবি? হ্যাঁ করব। আমি এ যুগের মেয়ে, তাই তোমার কথা হেসে উড়িয়ে দেব এরকম ভেবো না। আমার সবটা জানা খুব দরকার। ঠাম্মি বলো আমাকে। আসলে ব্যাপারটা হয়েছে এরকম যে কাজের চাপে প্রথমে বিকাশবাবু আর ওনার স্ত্রী বাক্সের কথাটা ভুলেই গিয়েছিলেন, আর তারপরে মায়ের শরীরের অবস্থা দেখে আর বাক্সের প্রসঙ্গ তোলেননি। সেই কারণেই কস্তুরী দেবী নিজেও বুঝতে পারেননি যে কি করে আবার ওই বাক্স আর তার অভিশাপ আবার তাদের জীবনে ফিরে এলো। তিনি দেখলেন সব ঘটনাটা রুবিরও জানা দরকার, তাতে সেও সতর্ক থাকবে। তাই আস্তে আস্তে প্রথম থেকে সব ঘটনাগুলো রুবিকে বলতে লাগলেন তিনি। রুদ্ধশ্বাসে সবটা শুনছিল রুবি। ঠাম্মির শাশুড়ির সাথে হওয়া ঘটনা, তার মেয়ে বিভার ঘটনা, ঠাম্মির নিজের দেখা ঘটনা, আর সাথে আরো কিছু আশ্চর্য বিষয়। শুনতে শুনতে সে কিছুটা হলেও ব্যাপারটা বুঝতে পারলো। কাঠের বাক্সটা কি তবে কাছাকাছি আছে, আর তাই এত বছর পরও সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? বাবার মৌবনীপুরে যাওয়ার পরই এটা ঘটছে, তবে কি সেই বাক্স বাবা কোনোভাবে? কি রে, কি ভাবছিস দিদি ভাই? কস্তুরী দেবীর ডাকে ভাবনায় ছেদ পড়লো রুবির। যা বোঝার সে বুঝে গেছে, ঝুঁকি তাকে একটা নিতেই হবে, তাতে তার যা হওয়ার হোক। এই ভেবে ঠাম্মিকে সে বলল, ঠাম্মি আজ আমি আমার ঘরে শুই। আসলে দুজনে শুতে তোমার খুব অসুবিধা হয় জানি, তাই বললাম। কস্তুরী দেবী না করলেন না, কারণ দিদিভাই তাকে যতই কিছু না বলুক, তিনি কিন্তু বুঝেছেন যে তার দিদিভাই এখন প্রেমে পড়েছে, নিশ্চয়ই সেই পছন্দের মানুষটার সাথেই, আর তাই হয়তো একা শুতে চাইছে নিরিবিলিতে কথা বলার জন্য। রাত প্রায় 11টা, বিছানার উপর শুয়ে আছে রুবি। এবার তাকে ঘুমাতেই হবে। প্রথমে কিছুতেই ঘুম আসছিল না তার, খুব ভয় করছে, আবার কৌতূহল হচ্ছে যে কি হবে। আজও কি স্বপ্নে আসবে সেই মেয়ে? কি বলবে আজকে আবার কে জানে। এইসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল সে। এটা কোন জায়গা? স্বপ্ন সে দেখছে ঠিকই, কিন্তু মেয়েটা আজ কোথাও নেই। চারিদিকে প্রচুর লোকজন, খুবই ব্যস্ত সবাই। খুব সুন্দর করে সাজানো জায়গাটা, মনে হচ্ছে কোনো কোনো বিয়ে বাড়ি। তবে কি সেই মেয়েটারই বিয়ের অনুষ্ঠান এটা? সামনে একটা বড় বাড়ি দেখতে পেল রুবি। চারিদিকে এত লোকজন, কিন্তু তাকে কেউই লক্ষ্য করছে না, যেন সে ওখানে উপস্থিতি নেই। এক ধাক্কায় কোনো এক অতীতের ঘটনায় যেন সে পৌঁছে গেছে, যেখানে তার কোনো অস্তিত্ব নেই, সে কেবল দর্শক মাত্র। বাড়িটার ভেতরে ঢুকে পড়ল রুবি। একটা বড় বারান্দা, আর তার চারিদিকে অনেকগুলো ঘর। তবে একটা ঘর থেকে হাসি ঠাট্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে জানালা দিয়ে উঁকি মেরে দেখলো সে, ঘরের ভেতরে অনেকগুলো মেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে, আর একটা মেয়ে আয়নার সামনে বসে আছে। ওই তো, হ্যাঁ এটাই তো সেই স্বপ্নে দেখা মেয়েটা। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। আয়নার সামনে একটা সিঁদুর কৌটো আর একটা বাক্স রাখা, নিশ্চয়ই সেই গয়নার বাক্সটা। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে চারিদিক ভরে উঠেছে, বোধহয় বরপক্ষ চলে এসেছে। কিন্তু এই আনন্দমুখর পরিবেশটা ভেঙে গিয়ে হঠাৎ চারিদিকে একটা শোরগোল উঠলো। সবাই ছোটাছুটি করতে লাগলো, অথচ রুবির গায়ে একটুও ধাক্কা লাগলো না। কি হলো তা জানার জন্য রুবি দৌড়ে বাইরে এলো। দেখলো লম্বা লম্বা লাঠির উপর দাঁড়িয়ে কয়েকজন দশাশই চেহারার লোক, হাতে লাঠি, দা আর বল্লম। তারা হুঙ্কার দিচ্ছে সামনের লোকগুলোকে, নিশ্চয়ই এরা ডাকাত। মুহূর্তের মধ্যে চারিদিকে বিশাল এক রক্তারক্তি কাণ্ড শুরু হয়ে গেল। একের পর এক লোক মারা পড়তে লাগলো। সেই নৃশংস রক্তাক্ত হামলার দৃশ্য দেখে রুবির গা গুলিয়ে উঠলো, হাত পা কাঁপতে লাগলো ভয়ে। ঘন্টাখানেক পর যখন সব শান্ত হলো, তখন সেই আনন্দ অনুষ্ঠান পরিণত হয়েছে এক শ্মশান ভূমিতে। যেদিকে চোখ যাচ্ছে শুধু মৃতদেহ। আর সব থেকে কষ্টকর দৃশ্য রুবি দেখলো যে অনেক মানুষের মধ্যে মারা পড়েছে মেয়েটির হবু স্বামীও। ততক্ষণে ডাকাতের দল তাদের লুটপাট সম্পূর্ণ করে রওনা দিয়েছে নিজেদের ডেরার দিকে। এক ছুটে রুবি আবার সেই ঘরের কাছে গেল যেখানে মেয়েটা সাজছিল। পুরো ঘরটা লণ্ডভণ্ড হয়ে গেছে, আয়নার সামনে বাক্সটাও আর নেই। আর সে মেয়েটা পাগলের মতো কি যেন খুঁজছে চারিদিকে। একটা মহিলা তাকে থামানোর চেষ্টা করছে, মেয়েটাকে চাঁদনি বলে ডাকছে। তার মানে এর নাম চাঁদনি। কিছুক্ষণ খোঁজার পর চাঁদনি একটা সাদা শাড়ি বের করলো, লাল বেনারসি খুলে শাড়িটা পরতে লাগলো। কাঁদতে কাঁদতে পাগলের মতো হাতের শাখা পলা ভাঙতে লাগলো সে। সিঁদুরের কৌটো মাটিতে পড়ে ঘরের মেঝে রক্তিম করে দিল, কিন্তু তার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। রুবির চোখের সামনে সমস্ত ঘটনা এত দ্রুত ঘটতে লাগলো যেন কোনো সিনেমা দেখছে সে। তার স্বপ্নে রাত আস্তে আস্তে ফুরিয়ে এলো। সে দেখলো চাঁদনি দাঁড়িয়ে আছে তার সামনে, আর তাকে ঘিরে অনেক লোক। সবাই তার দিকে আঙুল তুলছে, তাকে অপয়া বলছে, লগ্নভ্রষ্টা বলছে, গ্রাম থেকে চলে যেতে বলছে। কেউ কেউ আবার ডাইনি অপবাদও দিচ্ছে। আর চাঁদনি নিঃশব্দে চোখের জল ফেলছে। সমাজের একই রূপ দেখছে রুবি। সে আর সহ্য করতে পারলো না, প্রতিবাদ করার জন্য চিৎকার করে উঠলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। সব লোকজন নিমেষে অদৃশ্য হয়ে গেল। তারপর হঠাৎ দিনের আলো চলে গিয়ে আবার রাত নেমে এলো।
সামনের বড় বাড়িটা যেন একটা মৃত্যুপুরী, চারিদিক নিস্তব্ধ। রুবির শরীরটা খুব ক্লান্ত লাগছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। হঠাৎ সে দেখলো একটা মেয়ে বাড়িটা থেকে বেরিয়ে ছুটে পুকুরের দিকে যাচ্ছে। রুবিও তার পেছন পেছন ছুটতে লাগলো, কিন্তু মেয়েটাকে ধরতে পারলো না। আস্তে আস্তে মেয়েটা তার ছোটার গতি কমালো। রুবি দেখলো সামনে একটা বড় বট গাছ, আর তারই একটা ডালে মেয়েটা দড়ি লাগানোর চেষ্টা করছে। আরে এটা তো চাঁদনি, ও তো আত্মহত্যা করতে যাচ্ছে। না, এটা রুবি কিছুতেই হতে দেবে না। সে প্রাণপণে চিৎকার করতে লাগলো। চাঁদনিকে ধরতে গেল, কিন্তু পারলো না। কিছুক্ষণের মধ্যে দড়িটা গলায় দিয়ে তার চোখের সামনে ঝুলে পড়লো চাঁদনি। রুবির চোখটা বুজে আসছে, চারদিক ঝাপসা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শেষবারের মতো সে চোখ খোলার চেষ্টা করতে লাগলো। তখনও চাঁদনির পা দুটো দুলছে, আর তারপর তা আস্তে আস্তে গেল থেমে। সকাল থেকে আকাশটা মেঘলা করে আছে, মাঝে মাঝে হালকা বৃষ্টিও হচ্ছে। গায়ে বৃষ্টির ছাট এসে লাগতেই বাসের জানালার কাঁচটা নামিয়ে দিল রুবি। তাদের ভালোবাসায় আজকেই প্রথম ওরা আলাদাভাবে দেখা করবে বলে ঠিক করেছে, আর আজই বৃষ্টি আসতে হলো। উদাস মনে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকলো রুবি। সায়নদাকে দেখার খুশির মাঝেও তার মনটা খুব খারাপ হয়ে আছে। কাল রাতে দেখা স্বপ্নটার কথা ভাবছিল, আর ওই মেয়েটাকে, কি যেন নাম, হ্যাঁ চাঁদনি। ওকে আর তেমন ভয় লাগছে না রুবির, বরং খারাপ লাগছে। বড়জোর 15 কি 16 হবে তার বয়স, কত মিষ্টি দেখতে ছিল। আর ভাগ্যের পরিহাসে এমন একটা ঘটনা ঘটলো যেখানে কোনো দোষ না করেও তাকে জীবন বলিদান দিতে হলো। সমাজের চাপে, লাঞ্ছনায়, অপরাধ বোধে সে বেছে নিল আত্মহত্যার মতো চরম পথ। অথচ সেও তো পারত আর বাকিদের মতো স্বাভাবিক জীবনযাপন পালন করতে। সুন্দর একটা ফুল অকালেই ঝরে গেল। ভাবনায় হারিয়ে গিয়েছিল রুবি। ওহ, এবার তো নামতে হবে তাকে। বাগবাজার প্রায় এসে গেছে। সিট ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গেল রুবি। গঙ্গার ধারটা বড় ভালো লাগে, কি সুন্দর নিরিবিলি। মনের সব গ্লানি যেন ধুয়ে মুছে যায়। মায়ের ঘাটে গিয়ে রুবি দেখলো সায়ন্তা আগেই পৌঁছে গেছে। সে পেছন থেকে ডাকলো, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়নি তো? সায়ন তার দিকে ফিরে মুচকি এসে বলল, না ম্যাডাম, একটু অপেক্ষা করতে হয়নি। আমি কিছুক্ষণ আগে সবে এলাম, বসো এখানে। আর একটা কথা বলো তো, কিছু কি হয়েছে তোমার? কয়েকদিন ধরে দেখছি অন্যমনস্ক থাকো, মুখটাও শুকনো লাগছে। শরীর খারাপ? একটা দীর্ঘশ্বাস ফেলে রুবি বলল, সে অনেক কথা সায়নদা, তুমি হয়তো বিশ্বাস করবে না, ছাড়ো। ঠিক আছে, না বলতে চাইলে জোর করব না। না না, বলতে চাই না এমনটা নয়, আসলে আমি কদিন ধরে একটা স্বপ্ন দেখছি, বলে রুবি আস্তে আস্তে সব ঘটনাগুলো আর ঠাম্মির কাহিনী পুরোটাই বলল সায়নকে। সে ভেবেছিল সায়নদা নিশ্চয়ই হেসে উড়িয়ে দেবে তার কথা, কিন্তু আশ্চর্য হয়ে দেখলো সায়নদা একটু মজা করলো না, বরং গম্ভীরভাবে বলল, দেখো প্রতীক্ষা, স্বপ্নে তুমি যে ঘটনাগুলো দেখছো তা কতটা সত্যি আমি জানি না, কিন্তু এসব তোমার সাথে ঘটছে সেটা তো সত্যি। আমি তোমাকে অবিশ্বাস করব না। আর আমি সব ধরনেরই বই পড়ি, জানোই তো, তাই এসব ব্যাপারকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। তবে তুমি যাই করো না কেন, সাবধানে করো। আর রাতের বেলা ভয় পেলে সে যত রাতই হোক আমাকে ফোন করবে, বুঝেছো? একথা শুনে রুবির চোখে জল চলে এলো, না কোনো দুঃখে নয়, আনন্দে। পরম আবেশে সায়নের কাঁধে মাথা রেখে সে বলল, আমি সত্যি অনেক ভাগ্যবতী যে তোমাকে আমার জীবনে পেয়েছি। তুমি সবসময় এভাবেই আমার পাশে থেকো সায়নদা, সবসময়। পাশে তো থাকবো, কিন্তু আমাকে দাদা বলাটা এবার বন্ধ করলে খুশি হব। না হলে সামনের বছর রাখি পরিও আমাকে, কি আর করা যাবে। সায়নের কথা বলার ধরন দেখে রুবি জোরে হেসে উঠল। হাসি মজার খুনসুটিতে কিভাবে যে সময় কেটে গেল বোঝাই গেল না। রাত তখন 9টা। বিছানায় বসে রুবি গান শুনছিল। হঠাৎ তার মনে হলো বাবাকে ওই বাক্সটার ব্যাপারে জিজ্ঞেস করলে হয় না, কারণ বাবা মৌবনীপুরে বাড়ি মেরামত করতে দেওয়ার পরই এরকম সব হচ্ছে। যেমন ভাবা তেমনি কাজ। বিকাশবাবু তখন নিজের ঘরে বসে খাতায় কি সব লেখালেখি করছিলেন। রুবি বাবার পাশে বসে বলল, বাবা তুমি কি এখন ব্যস্ত আছো? না হলে একটা কথা বলতাম। বিকাশবাবু লেখা বন্ধ করে হেসে বললেন, না রে মা, বল, কি বলবি? আচ্ছা, তুমি মৌবনীপুরে গিয়ে কোনো অস্বাভাবিক কিছু কি লক্ষ্য করেছো, বা কোনো কাঠের বাক্স দেখেছো? বিকাশবাবু চমকে উঠলেন। রুবি জানলো কি করে? ও কি তবে আলমারিতে দেখতে পেয়েছে বাক্সটা? তিনি আমতা আমতা করে বললেন, তুই কি দেখে ফেলেছিস? তাহলে লুকিয়ে আর লাভ নেই। আসলে মৌবনীপুরে নতুন বাড়ির সাথে পুরনো বাড়িটাও আমি মেরামত করার সিদ্ধান্ত নিই, আর ওখানে গুপ্তধনের মতো বাক্সটা খুঁজে পাই। তোর ঠাম্মির অমতে কাজটা করি বলে তোর ঘরের বাইরের আলমারিতে ওটা রেখে দিই, যাতে মা জানতে না পারে। ভেবেছিলাম পরে মাকে বুঝিয়ে সবটা বলবো, আর তোকেও বলবো, কিন্তু তুই যখন জেনে গেছিস তখন। বাবাকে থামিয়ে রুবি বিস্ফারিত চোখে চেয়ে বলল, মানে বাক্সটা এখানেই আছে? আর গুপ্তধন মানে কি আছে ওই বাক্সে? বিকাশবাবু রুবির এত অবাক হওয়ার কারণটা বুঝলেন না। তিনি গলার স্বর একটু নামিয়ে বললেন, ওতে সোনার গয়না আছে রে রুবি। আমিও তো প্রথমে নিজের চোখে বিশ্বাসই করতে পারিনি, বুঝলি। তারপর, এ কি, কোথায় যাচ্ছিস অত ছুটে? পড়ে যাবি তো। রুবি, কি হলো রে?
মেয়েটার যে কি হয় মাঝে মাঝে, এখনো সে বাচ্চাই রয়ে গেল। এই বলে বিকাশবাবু আবার লেখায় মন দিলেন। রুবি হাত পা উত্তেজনায় কাঁপতে লাগলো। এই কারণে সেদিন রাতে আলমারিটার দিকে তাকিয়ে সে মোহগ্রস্ত হয়ে গিয়েছিল। ছুটে এসে একটানে আলমারির দরজাটা খুলে দিল রুবি। ভিতরে তাকিয়ে তার বুকটা হিম হয়ে গেল। সেই বাক্স, যেমনটা সে দেখেছিল তার স্বপ্নে, বাক্সটা সে তখনই ছুঁলো না। খুলে দেখার ইচ্ছেও তার নেই, কিন্তু মা বাবা তো খুলেছে, এটা ওদের কোনো বিপদ হবে না তো? আর আশ্চর্যের বিষয়, যার জন্য বাক্স লুট করা হয়েছিল সেই সোনার গয়না এখনো আছে কিভাবে? এত বছর পরেও কেউ সেগুলো নিল না। আজ আর রুবি ওর ঘরে শোয়নি। এখনই আর সে স্বপ্ন দেখতে চায় না সে, তাই ঠাম্মির সাথেই শুয়েছে। একটা প্ল্যান তার মাথায় এসেছে, কিন্তু তার জন্য তাকে মৌবনীপুর যেতেই হবে। রুবি জানে না আদৌ তার প্ল্যান সফল হবে কিনা, তবে চেষ্টা করতেই হবে। কাজটা হয়তো একটু বিপজ্জনকই হবে, কিন্তু করতে তাকে হবেই। কালই বাবার কাছে মৌবনীপুর যাওয়ার জন্য বায়না করবে। এমনিতে তো কদিন পরে তারা যেতই, না হয় একটু আগেই যাবে। পরীক্ষাও হয়ে গেছে, তার কোনো অসুবিধাই হবে না। পরের দিনে রুবি বাবাকে জোরাজুরি করতে লাগলো মৌবনীপুর যাওয়ার জন্য। একটু মিথ্যেই বলতে হলো তাকে যে কিছুদিন পর কলেজে ক্লাস টেস্ট হবে, তাই এখন না গেলে পরে আর যেতে পারবে না। রুবিকে আজকাল যত দেখছেন বিকাশবাবু মনে মনে ততই অবাক হচ্ছেন, যেন কি একটা তাড়ায় রয়েছে মেয়েটা। তবু মুখে কিছু বললেন না। এমনিতেও তো মেরামতির কাজ হয়ে গেছে, গেলেই হয়। সব শেষে ঠিক হলো আসছে রবিবার সবাই মিলে যাওয়া হবে মৌবনীপুরে। রুবি ঠিক করলো ততদিন সে ঠাম্মির কাছেই শোবে। আজ রবিবার সকাল সকালই রওনা দিলেন বিকাশবাবুরা। প্রায় 7 বছর পর কস্তুরী দেবী আবার মৌবনীপুর যাচ্ছেন। প্রভাসবাবুর মৃত্যুর পর একবারই গিয়েছিলেন একটা মামলার জন্য, সেটাই ছিল শেষবার। রুবি খুব একটা কথা বলছে না। কোলের উপর একটা ব্যাগ রয়েছে তার। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে সে। কত ভাবনা চিন্তা আসছে তার মনে। যেটা করতে চাইছে সেটা কি ঠিক হবে? ব্যাগটা কোনোভাবেই সে হাতছাড়া করলো না। তাহলে বাবা মা সবটা বুঝে যাবে, কারণ ব্যাগের ভেতরে আছে সেই বাক্স। সবার অলক্ষ্যে এটাও নিয়েছে সে। যেখানকার জিনিস সেখানে ফেরত দিয়ে দেবে রুবি। আদৌ এ বাক্স ফেরানো যাবে কিনা সেটাও সে জানে না, তবে এতটুকু জানে বাক্সটা চাঁদনি, তাই এটা একমাত্র ওরই প্রাপ্য। ঘন্টা 3-এর মধ্যে তারা পৌঁছে গেলেন গন্তব্যস্থলে। চারিদিকে দেখতে দেখতে কস্তুরী দেবী অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন। এই সেই মৌবনীপুর। তার কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পৌরত্ব সব কেটেছে এই গ্রামে। তার বড় স্বাদ ছিল শেষ বয়সটাও স্বামীর সাথে এখানেই থাকবেন, কিন্তু প্রভাসবাবুর মৃত্যুর পর একা থাকাটা সম্ভব ছিল না তার পক্ষে। ওরা নতুন বাড়িতেই এসে উঠল। রুবি এই প্রথম সজ্ঞানে এখানে এলো। এর আগে যখন এসেছিল তখন খুব ছোট ছিল সে, কিছুই মনে নেই তখনকার কথা। নিজের ঘর বেছে নিয়ে বাক্স সমেত ব্যাগটা সযত্নে লুকিয়ে রাখলো সে। এখানে বাড়িঘর তেমন নেই বললেই চলে। কি নিস্তব্ধ এলাকা, যেন এক ধাক্কায় অনেক পুরনো সময় চলে এসেছে তারা। তবে একটা ব্যাপারে খুব খটকা লাগছে রুবির। গাড়ি করে আসার সময় দূর থেকে একটা জায়গা এক ঝলক দেখে চমকে উঠেছিল সে। একটা পুরনো বটগাছ, চারিদিকে অসংখ্য ঝুড়ি নেমে এসেছে। পাশে খানিকটা পাতলা জঙ্গল। খুব চেনা চেনা লাগছিল জায়গাটা। এটা কি সেই স্থান যেখানে চাঁদনি আত্মহত্যা করেছিল? এতকাল পর এটাই সেই বটগাছ নাও হতে পারে, কিন্তু রুবির কেমন যেন দৃঢ়ভাবে মনে হতে লাগলো ওটাই তার স্বপ্নে দেখা সেই গাছ। অস্থিরভাবে রাত হওয়ার অপেক্ষা করতে লাগলো সে। ঘড়িতে সময় তখন রাত 11টা। ঝিঝি ডেকে চলেছে একটানা। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়ার শেষে বিছানায় এসে বসলো রুবি। পুরো ঘরটা অন্ধকার। একটু ঝড় বৃষ্টিতেই কারেন্ট চলে যায় এখানে। তার গাটা ছমছম করে উঠলো। চুপচাপ বসে আছে সে, আর সামনে রাখা সেই বাক্সটা। সে জানে খুব দুঃসাহসিক একটা কাজ করতে চলেছে, কিন্তু তাকে করতেই হবে। আজ রাতে বাক্সটা কাছে নিয়ে ঘুমাবে রুবি। যা হওয়ার আজ রাতেই হবে। রুবির খুব শ্বাসকষ্ট হচ্ছে, শরীরটা অস্থির লাগছে, গলার কাছে কি যেন একটা চাপ অনুভব হচ্ছে। সে কি ঘুমিয়ে পড়েছে না জেগেই আছে? সামনেটা খুব ঝাপসা লাগছে, শুধু একজোড়া জ্বলন্ত চোখ তার দিকে চেয়ে রয়েছে। আস্তে আস্তে মুখটা পরিষ্কার হতে লাগলো। রুবি ভয়ার্ত চোখে দেখলো চাঁদনি হাসতে হাসতে একটা মোটা দড়ি নিয়ে তার গলায় পরানোর চেষ্টা করছে। রুবি আতঙ্কে চিৎকার করে উঠলো, কি করছো তুমি চাঁদনি? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমার বাক্স ফেরত দিতে চাই। ওটা তোমার আমি জানি। আমি তোমাকে ফেরত দেওয়ার জন্যই মৌবনীপুরে এসেছি। আমার কথাটা শোনো আগে। কিছুক্ষণ পর হঠাৎ চাঁদনি থেমে গেল। দড়িটা সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে মাথাটা নিচু করে ফিসফিস করে বলল, আমিও তো কারো ক্ষতি করেছিলাম না, শুধু সুখের স্বপ্ন দেখেছিলাম। আগের দিন যে বাড়ি তুমি দেখেছো ওটা ছিল আমার মামা বাড়ি। আমি আর মা ওখানেই থাকতাম। আমাদের অবস্থা সচ্ছল ছিল না, তাই তবু আমার বাবা তিলে তিলে আমার বিয়ের জোগাড় করেছিল, সব গয়না বানিয়েছিল। কিন্তু বাবা বিয়ে দেখে যেতে পারেনি, তার আগেই মারা যায়। আর যে গয়না দেখে আমি বাবার স্মৃতি
আঁকড়ে ধরতাম। সেই গয়না দেখে পশুগুলোর লোভ জাগলো, সবার জাগে, সবাই স্বার্থপর, তাই আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আবার রাগে ফুঁসে উঠল সে। তার চোখের হিম শীতল চাহনি দেখে রুবির বুকটা কেঁপে উঠল ভয়ে। তবু কোনো রকমে বলল, আমি জানি চাঁদনি, সবটা যা হয়ে গেছে তা তো ফেরানো যাবে না, কিন্তু বিশ্বাস করো, তোমার বাক্সের এই গয়নায় আমার বাবা মা কোনো লোভ দেয়নি, তারা শুধু আনন্দ পেয়েছিল মাত্র। আর আমি তো খুলেও দেখিনি, আমি বুঝেছি কতটা কষ্ট পেয়ে তুমি মারা গিয়েছিলে। আর রুবির পুরো কথা শেষ হওয়ার আগে চিৎকার করে উঠল চাঁদনি, কিচ্ছু বোঝোনি তুমি, কিচ্ছু না। মৃত্যুর পর আমার মৃতদেহ পর্যন্ত সৎকার করলো না ওরা। কোনো এক পুরোহিতের বিধান অনুযায়ী আমার ঝুলন্ত দেহ সমেতি গাছটা পুড়িয়ে ফেললো, আর মাকে এক ঘরে করে দিল। সব শেষ হয়ে গেল, সব। আর গয়না ওগুলো তো কবে ভোগ করে নিয়েছে তোমার বংশ। যা দেখেছো তোমরা সবটাই মায়া আর লোভ, সবটাই। রুবির চোখে জল এসেছে। সে দেখলো চাঁদনি কথা শেষ করে একেবারে চুপ হয়ে গেল। তার চোখে আর কোনো হিংস্রতা দেখা গেল না। করুণ চোখে সে বাক্সটা থেকে কোনো অদৃশ্য গয়না বের করে সেগুলো পড়তে লাগলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে পরম মমতায় বাক্সটাকে জড়িয়ে ধরলো। গয়না নাই পাক, বাবার স্মৃতি মাখানো এই বাক্সটা নিয়ে শান্তি পাক মেয়েটা, শান্ত হোক ওর সব রাগ অভিমান ক্ষোভ, মুক্তি পাক সে, মুক্তি। রুবি মনে মনে এটাই প্রার্থনা করলো। সে দেখলো তারপর আস্তে আস্তে চাঁদনি পিছন ফিরে রুবির দিকে তাকিয়ে মুচকি হেসে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর দেখা গেল না তাকে। গায়ে ঠান্ডা জলের ফোঁটা এসে লাগতেই চমকে উঠল রুবি। চারিদিকে একটা কেমন যেন স্যাঁতসেঁতে অন্ধকার পরিবেশ। গাছের ঝুড়িতে জামা আটকে যাচ্ছে তার, পায়ের সামনে একটা দড়ি পড়ে আছে। সে কি এখনো স্বপ্ন দেখছে না জেগে উঠেছে? হাতে একটা চিমটি কেটে দেখলো, না, সে তো জেগেই আছে। তবে কি দড়ি দিয়ে তাকে মারার চেষ্টা করছিল চাঁদনি? কিন্তু তাকে মারেনি। কোনো অজ্ঞাত কারণেই হোক বা রুবির কথা বুঝতে পেরেই হোক, সে মারেনি রুবিকে। রুবি চারিদিকে তাকিয়ে দেখলো সেই জায়গা না, যে জায়গাটা সে গাড়িতে আস্তে আস্তে দেখেছিল। তার মানে অনুমানই সঠিক, এখানে আত্মহত্যা করেছিল চাঁদনি। তবে কি ঘুমের মধ্যে সে হাঁটতে হাঁটতে এখানে এসে পড়েছে? ধীরে ধীরে দাঁড়ালো রুবি। হাত পায়ে অসম্ভব ব্যথা করছে, কেটেও গেছে কয়েকটা জায়গায়। এখন তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখান থেকে বাড়ি প্রায় 15-20 মিনিটের হাঁটা পথ। কটা বাজে সেটা বোঝা যাচ্ছে না, তবে বোধহয় ভোর হয়ে আসছে। হালকা আলোর আভাস পাওয়া যাচ্ছে। বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তায় কাদা জমে গেছে। দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালো রুবি। বাড়ির গেট খোলা হয়ে গেছে, দারোয়ান নিশ্চয়ই জেগে গেছে। গ্রামের সবাই খুব ভোরে ওঠে। তাড়াতাড়ি ঘরে গিয়ে পোশাক বদলে নিল রুবি। সারা ঘর খুঁজে দেখলো বাক্সটা আর কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। সফল কতটা হয়েছে জানে না, তবে তার মন বলছে চাঁদনি আর কখনো ফিরবে না, কোনোদিনও না। বাড়ির সবাই উঠলে ঠাম্মিকে আগে সব কথা বলল রুবি, শুধু রাতের কথাটা আর বাক্সটা যে আবার পাওয়া গিয়েছিল এটা বাদ দিয়ে। তারপর বাবা মার ঘরে গিয়েও রুবি সমস্ত ঘটনাটা খুলে বলল একইভাবে। আর এও বলল বাক্সটা যে পুনরায় পাওয়া গিয়েছিল সেটা আর ঠাম্মিকে জানানোর প্রয়োজন নেই। শুধু শুধু ঠাম্মি চিন্তা করবে, তাছাড়া সব মিটে গেছে। বাক্সটা আর পাওয়া যাবে না, সেটা সে ফেরত দিয়ে দিয়েছে চিরদিনের মতো। সব শুনে বিকাশ বাবু আর রনিতা দেবী ভীষণ অবাক হয়ে গেলেন। পুরোটা হয়তো বিশ্বাস করতে পারলেন না। প্রথমে একটু খুঁতখুত করছিলেন, তবে রুবির কথা একেবারে উড়িয়েও দিলেন না। ভগবানের আশীর্বাদে তার অভাব তেমন নেই। ওই বাক্সে যদি এরকম অভিশাপ জড়িয়ে থাকে তবে তা দরকার নেই। রুবি যাকে দিয়েছে দিক। মায়ের অমতে কাজ করে এমনিও ওনার ভালো লাগছিল না। রুবির আবদারে তিনি কথা দিলেন, যে জায়গার কথাটা মেয়ে বলছে ওখানে একটা স্কুল তৈরি করবেন। এই গ্রামে কোনো হাই স্কুল নেই, যেটা আছে অনেক দূরে। তাই ঠিক করলেন কলকাতায় ফিরে সব ব্যবস্থা করবেন। গ্রামের সবাই বড় গরিব, তাদের সুবিধাও হবে, আর কিছু শিক্ষিত ছেলে মেয়েও কাজ পাবে। রুবি খুব খুশি বাবার কথা শুনে। চাঁদনির আত্মা শান্তি পাক। ঠাম্মি বলেছে একটা পুজো দিয়ে দেবে ওর নামে। সত্যি অতীতের সময় গর্ভে হারিয়ে গেল চাঁদনি। আজ যা বর্তমান, কালই তা অতীত হয়ে যাবে। কিন্তু তা মানুষ বোঝে না। তারা বোঝে না সময়ের মূল্য। সামান্য মূল্যবান বস্তুর উপর লোভ করে এভাবে নষ্ট হয়ে যায় কত জীবন। বছর 10 পর আজ কস্তুরী দেবীর মৃত্যুবার্ষিকী। ঠাম্মির ছবির দিকে একভাবে তাকিয়েছিল রুবি। প্রতি বছর এই দিনটা রুবির কাছে খুব গুরুত্বপূর্ণ। বিকাশবাবু, ওনার স্ত্রী বা কেয়া দেবী এরা কখনো কখনো ভুলে গেলেও রুবি ভোলে না। সে ভোলেনি তার আদরের ঠাম্মিকে। 6 বছর আগের সেই রাতটা সে কখনো ভুলবে না। তার চোখের সামনে ঠাম্মি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। মাত্র 10 মিনিটের কষ্ট, তার মধ্যেই সব শেষ হয়ে গেল। ডাক্তার আসারও সুযোগ দিল না। সুগার ফল্ট হয়েছিল আর সাথে হার্ট ফেল। রুবি এখন বিবাহিত। সায়নের সাথে বিয়ে হয়েছে তার 3 বছর আগে। ঠাম্মির মৃত্যুর সময় হোক বা অন্য সমস্যা, রুবির পাশে সবসময় থেকেছে তার সায়নদা। দুই বাড়ির সম্মতিতেই বিয়ে হয়েছিল ওদের। একটা মেয়েও হয়েছে রুবির। ঠাম্মির নামের সাথে মিলিয়ে নাম দিয়েছে তরি।
আর ডাকনাম চাঁদনি। রুবি ঠিক করেছে চাঁদনিকে সে অনেক বড় করবে সব দিক থেকে, পড়াশোনাই হোক বা ধ্যান ধারণা। তাকে বুঝিয়ে দেবে যে একটা বিয়েই মানুষের জীবনের শেষ কথা নয়, বিয়ে হবে টিকবে না থাকবে তা ভাগ্যের ব্যাপার। তার জন্য কেউ কখনো অপয়া হয়ে যায় না, দায়ী হয়ে যায় না। রুবি এখন ভাবনায় বিভোর হয়ে গিয়েছিল। হঠাৎ পেছন থেকে কে এসে তাকে জড়িয়ে ধরলো। আদুরে গলায় রুবি বলে উঠল, আজকাল বেশি দুষ্ট হয়ে যাচ্ছ কিন্তু, চাঁদনিকে খাওয়াতে হবে এইবার, ছাড়ো এখন সায়নদা। এ মানে সায়ন। রুবিকে ছেড়ে তার হাতটা ধরে সায়ন বলল, হ্যাঁ এখনো আমাকে দাদাই বলো। উফ, একটু বউকে জড়িয়ে ধরলাম, পুরো মুডটাই দিল নষ্ট করে। রুবি হেসে সায়নের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে চাঁদনিকে খাওয়াতে চলে গেল। সায়ন তাকিয়ে থাকলো সেই দিকে। সে জানে আজ ঠামের মৃত্যুবার্ষিকী। প্রতীক্ষার মনটা খারাপ, তাই একটু মজা করছিল, কারণ প্রতীক্ষার মুখের হাসিটাই তার কাছে সব থেকে বেশি দামি। সায়ন স্নানে চলে গেল। আজ বিকালে তো আবার ম্যাডামকে গঙ্গার ঘাটে নিয়ে যেতে হবে। খাবারগুলো অবশ্য কিনে রাখাই আছে। আসলে আজকের দিনে প্রতি বছরই রুবি গঙ্গা পাড়ে থাকা বাচ্চা ছেলে মেয়েগুলোকে খাবার খাওয়ায়। গত বছরে চাঁদনি সবে হয়েছিল বলে যেতে পারেনি। সায়নী সব দিক সামলেছিল, তবে এইবার তারা দুজনে একসাথে যাবে না। শুধু এইবার নয়, সব সময় প্রতীক্ষার সমস্ত ভালো মন্দের পাশে থাকবে সায়ন আমৃত্যু। এই রহস্যে ঘেরা প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।